স্ক্রিন তো দেখা যাচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, আমরা লাভ ক্ষতি দিয়ে আজকে শুরু করব। হুম। তো লাভ ক্ষতির মূল বিষয়টা হচ্ছে যে আপনার খুবই সহজ কিছু বিষয় থাকবে। হ্যাঁ। আহ, যে হ্যাঁ, এটা আমরা প্রথম ক্লাস দিয়ে শুরু করতেছি, যে লাভ ক্ষতি। লাভ ক্ষতির মৌলিক বিষয়টা হচ্ছে আপনি যখন একটা পণ্য কিনবেন আর একটা পণ্য বিক্রি করবেন, ঠিক আছে, এই দুইটার ভিতরে যদি আপনার হচ্ছে বিক্রয় মূল্যটা বেশি হয় তাহলে আপনার লাভ হবে, আর ক্রয় মূল্যটা যদি বেশি হয় তাহলে আপনার ক্ষতি হবে। খুব সহজ একটা বিষয়। হ্যাঁ। তার মানে আমাদের ধরেন আমরা ক্রয় মূল্যটাকে বলতে পারি কস্ট প্রাইস, আর বিক্রয় মূল্যটাকে বলতে পারি সেলিং প্রাইস। এই দুইটার সম্পর্কটা কি? এই দুইটার সম্পর্কটা হচ্ছে যদি সেলিং প্রাইসটা বেশি হয় আর কস্ট প্রাইসটা কম হয় তাহলে এই দুইটার পার্থক্য যেটা, সেটা হবে হচ্ছে কি লাভ। ওকে। আর আমাদের ক্ষতি হবে কখন? ক্ষতি হবে যদি আমাদের কস্ট প্রাইসটা বেশি হয় আর সেলিং প্রাইসটা কম হয়, তখন আমাদের ক্ষতি হবে। ঠিক আছে। এই দুইটা মৌলিক বিষয় আমাদের আগে ভালোভাবে জানতে হবে, এই দুইটার মধ্যে কনফিউশন থাকলে কখনোই সম্ভব না। আরেকটা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি। আমাদের হচ্ছে শতকরা লাভ বা ক্ষতির কথা যখন বলবে তখন আমরা কি কাজটা করব? তে শতকরা লাভ ক্ষতিতে আসি। তো শতকরা লাভ ক্ষতি মানে আপনার যদি লাভ হোক বা ক্ষতি হোক, সেটা সেটা ধরেন লাভ হলো, আমি লাভের কথাই বলি। লাভ হলে হচ্ছে লাভের টাকা আমরা উপরে দিব আর ক্রয় মূল্যের টাকা নিচে দিব। হ্যাঁ। ক্রয় মূল্যের টাকা নিচে দেব, দিয়ে 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের পার্সেন্টেজ বের হয়ে যাবে। সেটা শতকরা মানে লাভ হোক বা ক্ষতি হোক, ক্ষতি হলেও একইভাবে বের করবো, লাভ হলেও একইভাবে বের করবো। ঠিক আছে। মানে লাভ যদি হয় লাভের টাকাটা উপরে, সব সময় ক্রয় মূল্য নিচে। আপনাকে এখানে খুব সতর্ক অবলম্বন করতে হবে ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে। এখানে কোনো ধরনের মানে যদি ভুল হয়, অনেক সময় দেখা যাচ্ছে খুব সহজ জিনিস ভুল হয়, শুধু ক্রয় মূল্য বের করতে পারে না এই জন্য। ঠিক আছে। তো এই তিনটা বিষয় খেয়াল রাখলে আপনি এখানে ভালো করতে পারবেন। হ্যাঁ। এই চ্যাপ্টারে আমরা অল্প কিছু ম্যাথস প্র্যাকটিস করব যেগুলো আপনাদের প্রয়োজন, আর বাসায় করবেন, কিছু কাজ দিয়ে দেব। তো এই যে সামান্য যে বিষয়গুলো, আমি তিনটা বিষয় আবার একটা রিভিউ করি। যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হবে, আর যদি বিক্রয় মূল্য কম হয় ক্রয় মূল্য বেশি হয় তাহলে আপনার ক্ষতি হবে। আর শতকরা লাভ ক্ষতি বের করতে হলে লাভ হোক আর ক্ষতি হোক, যেটাই হোক সেটা উপরে দিবেন আর অ্যাকশন দিয়ে গুণ করবেন আর ক্রয় মূল্যটা নিচে দিবেন, তাহলে হয়ে যাবে। সিম্পল একটা বিষয়। হ্যাঁ, এটা ঐকিক নিয়মে করা যায় যে এত টাকায় ক্ষতি হয় এত টাকা, এভাবে না করেও আপনি এভাবেও করতে পারবেন। আচ্ছা, আমরা তাহলে সরাসরি হচ্ছে প্র্যাকটিক্যালে চলে যাই। হ্যাঁ। এবং একটা একটা করে আলোচনা করব, সাথে সাথে বিষয়গুলো নিয়ে সমাধান নেব। প্রত্যেকটা জিনিসই এখানে গুরুত্বপূর্ণ, আপনি কোনোটা স্কিপ করবেন না। আমি যেটা স্কিপ করব সেটা আপনি বাসায় করবেন। বলছে একটি দ্রব্য 450 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা খুলনা উচ্চমান সহকারী প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ। তো এখানেও খুবই সহজ একটা প্রশ্ন, যে ধরেন আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি। হুম। ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, 100 টাকা হয়, 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 20% লাভে বিক্রয় মূল্য হবে হচ্ছে 120 টাকা, তাই না? এখন আমাদের ঐকিক নিয়মে লিখতে হবে কিভাবে, যে ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা টাকা হলে হুম আমাদের বিক্রয় মূল্য 120 টাকা হলে আমাদের হচ্ছে ক্রয় মূল্যটা হবে কত? ক্রয় মূল্যটা হবে হচ্ছে 100 টাকা, তাই না? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্যটা 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? এখানে 100 / 120, আর আমাদের কাছে চেয়েছে কত? 450 টাকা। 450 টাকা হলে এটা কত? ঠিক আছে। তাহলে আমরা 100 × 450 ভাগ হচ্ছে 120।
এখন এইগুলো আপনার হচ্ছে কাটাকাটির সময় সব সময় মানে ছোট করে কাটাকাটি করার চেষ্টা করবেন, তাহলে হবে। যেমন আমরা এই শূন্য যদি কেটে দিই, যদি আমরা হচ্ছে 3 দিয়ে কাটি, তাহলে আমরা ধরেন যদি 3 × 5 = 15, মানে 150, আর 3 × 4 = 12, তাই না? আবার হচ্ছে এটা 2 দিয়ে কাটলে 2, আর এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে 75। তাহলে 5×75 হচ্ছে কত হবে আমাদের? 350, আর হচ্ছে 25, 375 টাকা। ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের ঐকিক নিয়মের, এটা হচ্ছে প্রসেস। এখন এইভাবে আপনারা এইভাবেই করবেন, এটা খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু পরীক্ষা হলে আপনারা এইভাবেই করবেন। আর অনেক সময় দেখা যাচ্ছে আমরা সংক্ষেপে করে ফেলি যে এটা যেহেতু 450 টাকায় মানে বিক্রয় মূল্য, তাহলে 450-কে 20% লাভ, তাহলে 120 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেই হচ্ছে। হ্যাঁ, তো এটা পরীক্ষার হলে করবেন না, এভাবে করলে আপনাকে মার্ক 0 দিয়ে দেবে। হ্যাঁ, তাই আপনি এইভাবে লিখে করবেন সুন্দর করে, অথবা আপনি সমীকরণ ধরে করবেন। আচ্ছা, এই যে আমরা যে প্রসেসটাতে আগালাম, এটা সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয়, আরো অনেক জটিল বিষয়ের মধ্যে আছে সামনে। তো এই বিষয়তে কারো কোনো কি প্রবলেম মনে হচ্ছে কিনা, যে এভাবে আমরা করতে পারবো কিনা? আপনারা কথা বলতে চাইলে আপনাদের ওই যে হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের স্পিকারটা অন করে দেব, তখন আপনারা কথা বলবেন, ঠিক আছে? অথবা কেউ এসএমএস করলেও তাকে আমি কথা বলার জন্য সুযোগ দিব। হ্যাঁ, ওই যে আমাদের যে চ্যাট বক্স আছে দেখেন, চ্যাট বক্সে আপনি ইয়ে করেন। আচ্ছা, ফরহাদ, ফরহাদকে দেখি একটু অ্যালাউ করি। প্রথম দিন ক্লাসে তো একটু সময় লাগবে, আপনারা ওটাতে অযুদ্ধ হওয়ার কারণ নেই। হ্যাঁ, ফরহাদ আপনি আনমিউট করেন। ফরহাদ বলেন। ফরহাদ, ফরহাদ, আপনার মাইক কি আছে, কথা বলেন। হ্যালো। হ্যাঁ, ফরহাদ বলেন। হ্যালো স্যার। শুনতে পাচ্ছি, ফরহাদ বলেন। হ্যাঁ স্যার, ওই যে এমসিকিউ বিষয়ে, এমসিকিউ মানে আমি যে এমসিকিউ পরীক্ষা দিব, এই জন্য শর্টকাটে যে নিয়মটা, এটা একটু না, স্যার মানে জানার একটু আর কি। না, শর্টকাটের নিয়ম আছে, ঠিক আছে, কিন্তু এমসিকিউ পরীক্ষার এমসিকিউর বিষয়টা আলাদা তো। এমসিকিউতে ধরেন আমি এখানে যে বিষয়গুলো দেখাবো, এগুলো এমসিকিউর জন্য না, এগুলো সবই লিখিত পরীক্ষার জন্য। হ্যাঁ, এমসিকিউর জন্য এগুলো মানে ইয়ে করা হবে না, কারণ এমসিকিউ তো ওই যে দেখালাম। হ্যাঁ, ওইভাবে করা যাবে, কিন্তু এগুলো এমসিকিউ পরীক্ষায় খুব কম আসে, দু একটা আসে। আচ্ছা, এই যে যেমন এইটা আসছে দেখেন, যে একটা চেয়ার হচ্ছে, সুব্রত। নমস্কার স্যার। হ্যাঁ স্যার, বলেন। স্যার আমি চাইতেছি যে ওই যে এই যে ম্যাথগুলা, এই ম্যাথগুলা আমি একটু বেসিক থেকে বুঝতে চেষ্টা করতেছি, ওই যে লিখিত ভাবে। আমি হ্যাঁ, আসলে লিখিত। ওই ম্যাথগুলো আমার বুঝতে খুব সমস্যা হয়। হ্যাঁ। তাই ওই যে এই যে 100 টাকাই কেন ধরা হলো, আচ্ছা, 100 টাকা যদি ক্রয় মূল্য কেন ধরা হলো? 100 টাকায় ক্রয় মূল্য ধরার একটা সুবিধা হচ্ছে, এটা যেহেতু আমরা হ্যাঁ, শতকরায় করি, তাহলে হ্যাঁ। ধরেন 100 টাকা ধরলে আপনার 10%, 5%, 20%, 15% এগুলো বের করা খুব সহজ হয়। হ্যাঁ, আচ্ছা, এটা অন্য কোনো কারণ নাই, আপনি যদি 5 টাকা ধরেও করতে পারবেন, 10 টাকা ধরে, আর এক্স ধরেও করা যাবে। ঠিক আছে? আচ্ছা। তো জি, জি। এটার মৌলিক বিষয়টা হচ্ছে আমাদের সুবিধার জন্য শতকরাতে, যেহেতু মানে 10% ধরেন, যদি হয় 100 টাকা, দশ জি, পার্সেন্ট ধরলে আমাদের 10 টাকা হচ্ছে, খুব সহজ হচ্ছে না? জি, জি, হুম। জি, জি। এই সুবিধার জন্য আমরা এই কাজটা করি। হ্যাঁ, এটার আসলে কোনো সাইন্টিফিক কোনো ইয়ে নেই। আবার আপনি এক্স ধরেও করতে পারেন। আচ্ছা, যেমন এই অঙ্কটা দেখেন, বলছে একটি পণ্য হচ্ছে একটা চেয়ার 180 টাকায় বিক্রি করলে আপনার কি হচ্ছে, 10% ক্ষতি হচ্ছে। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত, মানে কিনছে কত টাকা দিয়ে? ঠিক আছে, এখন আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে 180 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হয়েছে, মানে যদি বিক্রয় ক্রয় মূল্য যদি 100 টাকা হতো, মানে শতকরা হিসাবে, তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা, তাই না? তাহলে আমরা লিখি এভাবে, যে যে বিক্রয় মূল্য আপনার হচ্ছে 90 টাকা হলে, 90 টাকা হলে হচ্ছে ক্রয় মূল্য 100। ঠিক আছে, ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে? এটা 100/90,
আর এখানে আমাদের আছে কত টাকা, 180 টাকা হলে কত হবে, 180 টাকা। তাহলে হচ্ছে 100 × 180 বাই হচ্ছে 90। ঠিক আছে, তাহলে আপনার এখান থেকে যদি আপনি এটা কেটে দেন, 90কে এটা দিয়ে কাটলে কত হবে, 2 হবে। তাহলে 200 টাকা, অর্থাৎ 200 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। হ্যাঁ, সবাই বুঝছেন বিষয়টা কি? শতকরা প্রকাশে 100, হ্যাঁ 100-তে করলে কাজটা সহজ হয়, 200-তে করলেও হবে। হ্যাঁ, যদি আপনি ক্রয় মূল্য 200 টাকা ধরেন, 10% তখন 20 টাকা হবে, একই কথা হবে। শতকরা মানে হচ্ছে 100-তে প্রকাশ করা। হুম। আচ্ছা, তো এইগুলো হচ্ছে খুবই সিম্পল বিষয়, এগুলোর মধ্যে কোনো জটিলতা নেই। এগুলো আপনার স্বাভাবিক ছোট ছোট অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, আপনারা এগুলো একটু দেখবেন। আমরা এখন আস্তে আস্তে মানে যেগুলো ডেসক্রিপটিভ সেগুলোতে যাব। আচ্ছা, যেমন এইটা দেখেন, এই প্রশ্নটা বলছে কি যে 5 টাকায় 8, এটা লিখিত একটা পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, এটা যেমন এমসিকিউ প্রশ্ন না, লিখিত পরীক্ষা থেকে আসছে। বলছে 5 টাকায় 8টি করে কলা বিক্রি করলে 25% ক্ষতি হয়, প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? আচ্ছা, এই প্রশ্নটা বুঝেন নাই এমন কেউ আছেন যে প্রশ্ন বুঝতে পারেননি? মানে প্রশ্ন কিভাবে আমরা প্রসিড করব সেটা না, মানে প্রশ্নটা বুঝতে পারেন এরকম মানে কেউ আছেন? থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। মানে প্রশ্নটাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তার মানে সবাই প্রশ্ন বুঝছেন তাই তো? 5 টাকায় 8টি করে কলা বিক্রি করলে 25% ক্ষতি হয়, তাহলে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? আচ্ছা, তো এখন একটা বিষয় এখানে লক্ষ্য করেন যে 5 টাকায় হচ্ছে আপনার 8টা কলা বিক্রি করলে 25% ক্ষতি হলো। হুম, কলা যে কয়টাই হোক, মানে আমাদের কথাটা হচ্ছে এখানে এরকম যে 5 টাকায় বিক্রি করে আমার 25% ক্ষতি হলো। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 25% ক্ষতি হলো, তাহলে আমাদের আলটিমেট এইটার ক্রয় মূল্য কত সেটা আমরা বের করে নেব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। বুঝতে পারছেন বিষয়টা কি? কলা 8টা হোক আর যাই হোক, হুম, কলা কয়টা হলো সেটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের 5 টাকা দিয়ে সে বিক্রি করছে, 5 টাকা দিয়ে বিক্রি করেছে, সে কিনেছে কয় টাকা দিয়ে সেটা আমাদেরকে আগে জানতে হবে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি এটার কাজটা বুঝতে পারবো। যদি ক্রয় মূল্যটা জানি তখন আমরা বুঝতে পারছি যে সেটা 8টা কলার, তাহলে 8টা কলার দাম এত টাকা, তাহলে 12টা কলার দাম কত? হ্যাঁ, একটার দাম এত, 12টার দাম কত? বুঝতে পারছেন কথা? সবাই প্রশ্ন বুঝতে পারছেন? আচ্ছা, আপনাদের প্রশ্ন নিয়ে কারো কোনো কনফিউশন আছে এটাতে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এতে চলে গেলাম। হুম, তাহলে এখানে দেখেন আমি হচ্ছে 25% ক্ষতি হলো, তাহলে আমরা লিখবো যে হচ্ছে, হ্যাঁ 25% ক্ষতি হয়, তার মানে আমরা লিখবো যে বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাই না? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 75 টাকা হলে, বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। হ্যাঁ, তাহলে 1 টাকা হলে কত হবে? তাহলে এটা 100 উপরে থাকবে, নিচে হবে হচ্ছে 75, তাই না? আর আমাদের হচ্ছে 5 টাকা হলে কত হবে? 100 × 5 ভাগ হচ্ছে, 100 × 5 ভাগ হচ্ছে 75। ঠিক আছে, আচ্ছা, তা এখন আমরা 25 দিয়ে কাটবো। 25 দিয়ে কাটলে এটা হবে 3, 25 দিয়ে কাটলে এটা হবে 4, তার মানে হচ্ছে 20/3 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই যে এইটার পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 20/3 টাকা? রাকিব? নমস্কার স্যার। হুম, হ্যালো। রাকিব? জি স্যার, আমার হ্যাঁ রাকিব, হ্যালো স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ শুনছি, বলেন রাকিব। স্যার, এই যে 5 টাকা কোথা থেকে আনলেন? এই যে 5 টাকায় বিক্রি করছে না, আমি তো এটা আলোচনা করলাম এতক্ষণ, এই যে 5 টাকায় বিক্রি করছে না,
ও 5 টাকায় সরি বিক্রি স্যার, করলো আমি না? আসলে ভাবছি 3.5। সরি স্যার, মানে এটা ভুল বিক্রি তো নাম্বার হয়ে করছে 5 টাকা। হ্যাঁ হ্যাঁ ক্রয় মূল্য তো মানে হ্যাঁ। কত সেটা আমরা বের করবো, বিক্রি করছে 5 টাকায়, কলা যে কয়টাই হোক। এখন স্যার আমরা এখানে যে ক্রয় মূল্য, 75, হ্যাঁ, 75 টাকা যে নিচ্ছি, এই যে 25% কি 100% থেকে 25% বাদ দিয়ে তারপর এই জন্য 75 টাকা নেওয়া হয়েছে স্যার? ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 25% ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে 75 টাকা। আচ্ছা তো তাহলে স্যার, বিক্রয় মূল্য, এখানে যদি 35 থাকতো তাহলে কি 65 টাকা করে হ্যাঁ নিতাম না? অবশ্যই 100 টাকা থেকে কমে যেত, তাই না? আচ্ছা, বুঝতে আচ্ছা, পেরেছি। তাহলে এখন আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, এই যে ক্রয় মূল্য পেয়ে গেলাম, এটা কয়টার ক্রয় মূল্য? 8টার। ঠিক আছে, এটা একটু মনে রাখেন যে 8টার ক্রয় মূল্য হচ্ছে 20/3 টাকা। আমি এটা স্ক্রিনটা মিশাই দিলাম, হ্যাঁ। 8টার ক্রয় মূল্য হচ্ছে 20/3 টাকা। এখন আমাদের জানতে চেয়েছে যে 12টার ক্রয় মূল্য কত। হ্যাঁ, মানে 1 ডজন মানে কয়টা? 12টা না? হুম। তাহলে আমাদের এই যে 20/3 টাকা, এটা হচ্ছে কয়টার ক্রয় মূল্য? 8টার। তাহলে আমরা লিখবো এইভাবে যে এখানে যে 8টা, 8টির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 20/3 টাকা। 3 টাকা। ঠিক আছে, তাহলে একটার ক্রয় মূল্য কত হবে? নিচে ভাগ হয়ে যাবে। তাহলে 20/3 × 8। আর আমাদের কয়টা? 1 ডজন। 1 ডজন মানে হচ্ছে 12টা। তাহলে 12টার ক্রয় মূল্য কত হবে? 20/3 × 8। এটা 12টা হলে 12 দিয়ে গুণ হবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে এটা? এটা ধরেন আমরা এখান থেকে কেটে দেব হচ্ছে 3 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে কত? 10, তাই না? তাহলে হচ্ছে আমাদের 10, উত্তর হবে 10। অর্থাৎ 1 ডজনের দাম হচ্ছে 10 টাকা। এই সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আপনাদের পরীক্ষায় আসার মধ্যে 90% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাকিব, স্যার এই ম্যাথ গুলা হচ্ছে ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, মানে এক সাইডে কেটে যাচ্ছে, এটা একটু সলিউশন করা যায়? কেন কেটে যাবে? আমার তো মনে হচ্ছে ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। আপনি এই যে ল্যান্ডস্কেপ মোডে দেন, ফুল স্ক্রিন দেখা যাবে তো। মানে এক সাইড থেকে কেটে যাচ্ছে আর কি। আচ্ছা, অন্যদেরও কি একই সমস্যা হচ্ছে? রাকিবের সমস্যা হচ্ছে? মুজাহিদ? না স্যার, কোনো সমস্যা নাই, দেখা যায়, সুন্দর দেখা যাচ্ছে তো স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মানে অনেক সময় ল্যান্ডস্কেপ মোডে একটু প্রবলেম হয়। তারপরে শাহেদ? জি স্যার, এই যে এখানে স্যার আটটা নিচে কিভাবে আসলো? 8। আচ্ছা, 8 দিয়ে ভাগ করবো না? 8টার কলার দাম হচ্ছে 20/3 টাকা, তাহলে একটার দাম বের করতে হলে 8 দিয়ে ভাগ করবো না? হ্যাঁ, ভাগ করলে তো নিচে চলে আসবে। হুম। ও স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ। ফরহাদ? শাহেদ আর কিছু বলতেন না? ফরহাদ? হ্যালো স্যার। ফরহাদ শুনছি। হ্যাঁ স্যার, সুন্দর দেখা যায় স্যার। আর সুন্দর আচ্ছা ক্লাস স্যার। বুঝছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে শোনেন, সবচেয়ে মনোযোগের বিষয়টা হচ্ছে যে কোনো কিছু যদি কনফিউশন থাকে আপনি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবেন। এটা এরকম না যে আমাদের ক্লাস শেষ করা বললে শেষ করলেই হয়ে গেল, এটা দায় সারা কোনো কাজ না, হ্যাঁ। এটা হচ্ছে আপনাকে একটা জিনিস শেখাবো, আপনি বাসায় শিখবেন, পড়বেন, আপনার যাতে মানে মাথায় এটা থাকে। হুম। ঠিক আছে। আচ্ছা, আদারওয়াইজ কিন্তু খুব একটা মানে ইয়ে হবে আর কি। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে উম হ্যাঁ, যেমন একজন ব্যবসায়ী 12% লাভে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, এটার কিন্তু ভিডিও রেকর্ড আছে, হ্যাঁ। আপনাদের আমি রেকর্ডটা দিয়ে দেবনি সাথে সাথে, আরো দু একবার দেখবেন। আবার শিটে কিন্তু করাও আছে, সেখানেও একটু হেল্পটা নিতে পারবেন। তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন। মানে সময়টা ম্যাটার না কিন্তু, হ্যাঁ। আমাদের 2 ঘন্টা ক্লাসে যদি 10টা অঙ্কও করা যায়, যাবে, সেটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আপনাকে
মনোযোগ দিতে হবে, আপনার কথা শুনতে হবে। একজন ব্যবসায়ী হচ্ছে 12% লাভে, হ্যাঁ মোজাম্মেল একটু ওয়েট করেন, 12% লাভে পণ্য বিক্রি করে 1200 টাকা লাভ করলো। পণ্যের ক্রয় মূল্য কত? আপনারা প্রশ্ন কি বুঝতে পারছেন সবাই? প্রশ্ন যদি ভালো করে একবার পড়েন সবাই, যদি বুঝতে না পারে আমাকে জিজ্ঞেস করবেন যে স্যার আমি প্রশ্ন বুঝতে পারিনি। আর প্রশ্ন না বুঝতে পারলে চুপচাপ থাকো, ওটা লাভ হবে না। মুজাম্মেল, জি স্যার। মুজাম্মেল বলেন, শুনতে পাচ্ছি। স্যার আমার একটা কথা মানে পরামর্শ ছিল কি, অঙ্কটা যখন আপনি বুঝান মানে মিডলে আসার পরে মানে আমরা প্রশ্ন না করে যদি সলভ করার পরে কার কোন জায়গায় সমস্যা, তাহলে মনে হয় ভালো হয়। না হলে মাঝখান দিয়ে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় বেশি আর কি। হ্যাঁ হ্যাঁ, না সেটা তো অবশ্যই ভালো একটা কথা বলছেন। মানে আমি আপাতত এখানে প্রশ্ন প্রথমে আলোচনা করতেছি, প্রশ্ন আপনারা যদি কোনো সমস্যা থাকে সেটা বলেন। যেমন এখানে প্রশ্নে কিন্তু একটু প্রবলেম আছে, আমি একটু প্রবলেমটা ধরাই দিই। বলছে একজন ব্যবসায়ী 12% লাভে পণ্য বিক্রি করে 1200 টাকা লাভ করে। এটা কিন্তু বিক্রয় মূল্য না। হ্যাঁ মুজাহিদ, এটা কিন্তু বিক্রয় মূল্য না। 12% লাভে পণ্য বিক্রি করে 1200 টাকা লাভ করে। হ্যাঁ মানে লাভই হচ্ছে 1200 টাকা। বুঝতে পারছেন বিষয়টা কি? মানে এখানে তাহলে আমাদের লিখতে হবে যে মানে যখন মানে বলছে তাহলে ক্রয় মূল্য কত, তাহলে লাভ হচ্ছে, লাভ 12 টাকা হলে স্যার, হ্যাঁ মুজাহিদ। স্যার প্রশ্ন এই অঙ্ক করার আগে বুঝাই দেবো স্যার, করে দিলে তো টুকটাক সবাই মোটামুটি বুঝবো। আগে প্রশ্নটা আগে পড়ায় আগে বুঝাই দিতে হবে স্যার। হ্যাঁ আমি প্রশ্নই বোঝানোর চেষ্টা করতেছি, কারণ প্রশ্ন না বুঝলে কোনো লাভ নাই। ক্রয় মূল্য 1200 টাকা। হ্যাঁ আপনি এটা দেখেন, মানে লাভ যদি 12 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে, সরি 100 টাকা, 1200 টাকা লিখছি এখানে, 100 টাকা। তাহলে যদি 1 টাকা হয় তাহলে কত? লাভ যদি 1 টাকা হয় তাহলে কত হবে? 100 ভাগ হচ্ছে 12। হ্যাঁ, আর যদি হচ্ছে আমাদের 1200 টাকা লাভ হয় তাহলে কত? তাহলে এটা 1200 দিয়ে তখন গুণ হবে, তাই না? তাহলে 100 × 1200 ভাগ হচ্ছে কত? 12। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কেটে দিলে কত হবে? 100। তাহলে 100 আর 100 গুণ করলে কত হবে? 1 দিয়ে 4টা শূন্য। ওকে, তার মানে হচ্ছে 10,000 টাকা। বুঝতে পারছেন সমস্যাটা কোন জায়গায় ছিল? এখানে কিন্তু আপনাকে 1200 টাকা লাভে মানে 12% লাভে 1200 টাকা লাভ, এটা বলছে। 1200 টাকা কিন্তু বিক্রয় মূল্য না। আপনি আবার পরীক্ষায় এভাবে লিখতে গেলে ভুল হবে যে 112 টাকা হলে এটা ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত, তখন ভুল হবে, কারণ এটা লাভের টাকায় 1200, এটা কিন্তু বিক্রয় মূল্য না। ঠিক আছে, এটা হচ্ছে এখানে একটু প্রবলেম ছিল। আচ্ছা সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, মানে এখানে যে ক্লুটা আছে এটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ শুভ্র। স্যার এখানে ক্লোটা স্যার একটু ক্লিয়ার না স্যার। আপনি আগের হুম, গণিতে দেখাইছিলেন যে যখন 100 টাকা ওই যে বিয়োগ হবে, ওইটা বিয়োগ হয়, মানে যখন বিয়োগ হয়ে যেমন আপনার জন্য 75 টাকা হয়, 75 টাকা মানে বিক্রয় মূল্য বাদে ক্রয় মূল্য 100 টাকা, এরকম হ্যাঁ দেখাইছিলেন। কিন্তু হ্যাঁ, এখানে 112 টাকা কেন হইলো না? 112 টাকা এই জন্যই হলো না, মানে আগের অঙ্কগুলোতে খেয়াল করেন, ওখানে দেওয়া ছিল হুম, যে একটা পণ্য 12% লাভে বিক্রয় মূল্য এত টাকা। হ্যাঁ, হ্যাঁ বিক্রয় হ্যাঁ মূল্য দেওয়া ছিল ধরেন 200 টাকা বা 300 টাকা, এরকম দেওয়া ছিল। বুঝতে পারছেন হ্যাঁ কথা? হ্যাঁ 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 হ্যাঁ। এখানে কিন্তু তা নাই, এখানে আছে 12% লাভে বিক্রয় করে 1200 টাকা লাভ হয়, মানে লাভের টাকায় 1200, বিক্রয় মূল্য 1200 না। বুঝছেন? বুঝতে তো পেরেছি, যে হ্যাঁ। কারণে লাভ বিক্রয় বারো মূল্য টাকা যদি হলে ক্রয় 1200 না মূল্য হয়। 100 টাকা। তাহলে জি এক জি, টাকা হলে বিক্রয় কত? মূল্য, 1200 টাকা হলে কত? এটা যদি বিক্রয় মূল্য হতো তখন আমরা লিখতাম জি। যে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বুঝতে ও পারছেন আচ্ছা, বুঝতে সুব্রত? পারছি। এটা লাভের টাকায় হলে আর এরকম হ্যাঁ লেখা লাগবে না, লাভের শুধু টাকা, বারো এটা তো টাকা হলে। আপনার বিক্রয় মূল্য না। ওকে, এই জায়গাটাতে আমি আমি আগের ব্যাচগুলোতে দেখছি এটা অনেকেই ভুল করে, এই এক জায়গাতেই ভুল করে, 112 দিয়ে করে, অনেকেই করে এটা। মানে অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা গেল, এরপরে আমরা পরেরটাতে আসি। এই অঙ্কটা আপনাদের 90% তে 80, মানে সকল পরীক্ষায় প্রশ্নটা আসে, সকল পরীক্ষায় আসে, বিসিএস থেকে শুরু করে সব জায়গাতে আসে। জাহিদ। স্যার আমি একটু আগের ম্যাথটা নিয়ে কথা বলতেছিলাম, হুম হুম আগের ওই ম্যাথটা 4 নম্বরটা একটু প্লিজ স্যার। হুম। 4 নম্বর ম্যাথটা হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ইকুয়েশন করলে কি এরকম হয়?
এক্স প্লাস 1200 ইকুয়াল টু এক্স প্লাস এক্স এর 12%। না, ওইটা সরাসরি ক্রয় মূল্য লিখবেন, এক্স, এক্স এর 12% সমান সমান 1200, শেষ। হ্যাঁ, মানে এক্স প্লাস এক্স এর 12% হবে না? না না না, ওটা তো বিক্রয় মূল্য না, শুধু ক্রয় মূল্যের ও শুধু 12%। লাভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই অঙ্কটা আপনারা ভালো করে খেয়াল করবেন, এটা সকল পরীক্ষাতে আসে, প্রিলি, রিটেন, সব জায়গাতে আসে। বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের যত পরীক্ষা আছে সব জায়গাতে আসে এই প্রশ্নটা। এই প্রশ্নটা আপনাদের জন্য শতভাগ ইম্পর্টেন্ট। মনে করেন যে লাভ ক্ষতি থেকে যদি একটা প্রশ্ন পরীক্ষায় প্র্যাকটিস করে দেন, তাহলে এটা অবশ্যই করে যাবেন। হ্যাঁ, বলছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো। এই লাইনটা আগে বোঝেন, 12% ক্ষতিতে বিক্রি করা হলো, খুব ভালো কথা। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, তাহলে 8% লাভ হতো। মানে ব্যাপারটা হচ্ছে কি, 12% ক্ষতিতে সে বিক্রি করছে, করার পরে সে দেখলো যদি আমি আর 1200 টাকা বেশি পেতাম, তাহলে আমার 8% লাভ হতো। তাহলে মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত, এটা আমাদেরকে জানতে চাইছে। প্রশ্ন বুঝতে পারছেন তো? মানে সে প্রথমে আগে বিক্রি করছে, করার পরে দেখছে তার 12% ক্ষতি হয়েছে। এখন ক্ষতি হওয়ার পরে সে ভাবছে যদি আমি আর 1200 টাকা বেশি নিতে পারতাম ওই ব্যক্তির কাছ থেকে, তাহলে আমার যে দামে কেনা ছিল তার থেকে আরো 8% লাভ হতো। এখন তো লসই গেল। তো এখন বলছে তাহলে মোটরসাইকেলটা অরিজিনালি ক্রয় মূল্য কত। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এখানে জানার বিষয়। তাহলে আমরা ধরেন এই শতকরার হিসাবে যাই, যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে যদি আমাদের 100 টাকা হয়, হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে 12% লাভ, তাই না? 12% লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে হচ্ছে কত টাকা? 112 টাকা। ঠিক আছে, তাহলে মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় 12% লাভে বিক্রয় মূল্য হবে 112 টাকা। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে এবার দেখেন পরে আছে আমার 8% ক্ষতি। তাহলে 8% ক্ষতিতে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে তখন কত? 92 টাকা, তাই না? 100 টাকার নিচে চলে আসবে, 92 টাকা হবে। হুম, এখন দেখেন প্রথমে সে, সরি সরি, আমারই ভুল হলো। হুম, একটু মিস্টেক হয়ে গেছে, প্রথমটাই ক্ষতি ছিল, আমি ভুল করছি। এটা প্রথমটাই ক্ষতি, পরেরটা লাভ। প্রথমটা হচ্ছে আমাদের 12% ক্ষতি, তার মানে এখানে হবে ক্ষতি। তাহলে 12% ক্ষতি হলে এটা হবে হচ্ছে 88 টাকা। মানে 100 টাকা থেকে 12% নিচে নেমে আসলে কত হবে? 88 টাকা হবে না? 88 টাকা। আর এইটা হবে হচ্ছে আমাদের লাভ। তাহলে লাভ হলে 100-র উপরে যাবে, 100-র উপরে গেলে কত হবে? 108 টাকা। ঠিক আছে, 108 টাকা। হ্যাঁ, এখন ভালো করে খেয়াল করেন, প্রথমে সে 12% ক্ষতিতে বিক্রি করছে 88 টাকা, পরে 8% লাভে বিক্রি করছে 108 টাকা। এখন মানে লাভে বিক্রি করতে পারতো আর কি। এখন এই দুটার পার্থক্য কত? এই দুটার পার্থক্য হচ্ছে আমাদের কত টাকা? এদিকে হচ্ছে আপনার 12, এদিকে 20 টাকা। তার মানে পার্থক্য যদি 20 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। এইভাবে লিখবো আমরা। হ্যাঁ, পার্থক্য 20 টাকা হলে 20 টাকা হলে হচ্ছে আমাদের কস্ট প্রাইস হবে কত? 100। তাহলে 1 টাকা হলে কত হবে? 1 টাকা হলে কত হবে? 100 বাই হচ্ছে কত? 20। আর আমাদের পার্থক্য কত এখানে? 1200 টাকা। তাহলে 1200 টাকা পার্থক্য হলে কত হবে? এটার সাথে শুধু গুণ করলেই হবে। হ্যাঁ, আমি একবারে লিখলাম না। তাহলে এটা দেখে এটা দেন, তাহলে কত হবে? এটা 60। তার মানে আমাদের উত্তর হবে 6000। 6000 টাকা। এই যে মোজাম্মেল লিখছে 6000 টাকা, তার মানে এটা ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখি বিভান মনে হয় কিছু বলতে চাচ্ছিল। আচ্ছা রুবেল, মিউট, আনমিউট করেন। জি স্যার, ওই ভুল হইতেছিল যে ওইটা বলতে চেয়েছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার।
তাহলে হচ্ছে আপনারা সবাই বুঝতে পারছেন বিষয়টা কি? এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এটা বাসায় সবাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমার বিশ্বাস যে পরীক্ষায় যদি আপনার কোনো সমস্যা, মানে লাভ ক্ষতি থেকে একটা হলেও এটা আসে। হ্যাঁ, এই অঙ্কটা আসে, বিসিএস থেকে শুরু করে সকল পরীক্ষাতে আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যাদের কাছে বই চলে গেছে বা এখনো যায়নি, বা যারা শীট নিয়েছেন, হ্যাঁ, তারা সবাই এটা একটু মার্কিং করে রাখবেন, বা আজকের মতো খাতাতে লিখে রাখেন। যারা বই হাতে পেলে বা শীট যারা প্রিন্ট করছেন সেখানে লিখে রাখেন। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এটা 13তম নিবন্ধন পরীক্ষা একবার আসছিল। আর এটা আমি আপনাদের আসলে, যদিও বা এটা এমসিকিউর প্রশ্ন, তারপরে এখানে দেওয়া হয়েছে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এটা 9-10-এর বইয়ের অঙ্ক। হ্যাঁ, তা 9-10-এর বইয়ের যেহেতু অঙ্ক, সেহেতু এটা করতেই হবে, এটা কোনো উপায় নাই। হ্যাঁ, কারণ 9-10-এর বই তো আমাদের টেক্সট বই, সেখানে যেহেতু এটা অঙ্ক আছে, এই জন্য এটা রাখা হয়েছে এখানে। সেটা হচ্ছে, বলছে কি, আয়ান সাহেব একটি মোবাইল পি টাকায় বিক্রি করে X% লাভ করলো। তিনি কত টাকায় ক্রয় করেছিলেন? হুম, পি টাকায়, পি টাকায় হচ্ছে বিক্রি করে X% লাভ করলো। ঠিক আছে, তাহলে আমাদের ক্রয় মূল্য আমরা ধরি, ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে, আচ্ছা, ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে X% লাভ। ঠিক আছে, X% লাভে বিক্রয় মূল্য কত হবে? X% লাভে বিক্রয় মূল্য, আচ্ছা, এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে ক্রয় মূল্য আমাদের 100 টাকা। হ্যাঁ, এখন X% লাভে আমরা হচ্ছে বিক্রয় মূল্যটা বের করব। হ্যাঁ, আচ্ছা, আমরা সচরাচর কি কাজটা করি যে, মানে এটার সাথে আমরা উম, মানে এটা লাভটা যোগ করে দিই, তাই না? মানে ক্রয় মূল্যের সাথে আমরা লাভটা যোগ করে দিই, তাহলে তো বিক্রয় মূল্য পাওয়া যায়। ধরেন, আচ্ছা, আমি একটু ফোনটা একটু রিসিভ করি। হ্যাঁ, আমার কয়েকটা ফোন আসছে একসাথে তো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। একটা বিষয় এখানে খেয়াল করেন, আমাদের ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ, তাহলে X% লাভে বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করার ক্ষেত্রে আমরা আগে লাভটা বের করি। হ্যাঁ, লাভটা কত হবে? লাভ, লাভই তো যোগ করতে হয়, তাই না? ধরেন 100 টাকার 10% লাভ 10 টাকা হয়, তখন 110 টাকা লিখি। তাহলে আমরা আগে লাভটা বের করি। লাভটা হচ্ছে 100 টাকার কয় পার্সেন্ট? X%। পার্সেন্ট তুলে দিলে কি হয়? পার্সেন্ট তুলে দিলে নিচে 100 হয়, পার্সেন্ট তুলে দিলে নিচে হচ্ছে 100 হয়। তাহলে এই 100 100 কাটা গেল, তাহলে লাভ হবে X টাকা। তার মানে আমাদের বিক্রয় মূল্যটা হবে হচ্ছে, বিক্রয় মূল্যটা হবে হচ্ছে কত টাকা? 100 + X টাকা। ওকে, এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কথা? হুম, এই পর্যন্ত সবাই বুঝছেন? যার যার সমস্যা আছে সে সে হ্যান্ড রেজ করবেন। মুজাহিদ? তো স্যার বুঝতে পারছি যে 100 + X এর এটা এটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে অনেক সময় হয় কি যে, যেটা অনেকেই বুঝতে পারে না, এই জন্য লাভটা আমরা আগে বের করে নিলাম। তাহলে এখন ধরেন এইটা আমাদের বিক্রয় মূল্য, তাহলে 100 + X টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এটা মিশাই দেই উপরে একটু, যে বিক্রয় মূল্য 100 + X টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত, আর পি টাকা হলে কত? একটু দাঁড়ান। আচ্ছা, আপনার নাম কি নেহাল না? জি স্যার। স্যার এটা কি প্রতিস্থাপন থেকে করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কি স্যার প্রতিস্থাপন থেকে করতেছেন? প্রতিস্থাপন আমরা 9-10 যেটা অঙ্ক করছিলাম, প্রতিস্থাপন প্রক্রিয়া। না, না, এটা ওই যে আপনার ইয়ে চ্যাপ্টার আছে না,
মানে আমরা যখন 9-10 পড়ছি তখন তো এগুলো ছিল হচ্ছে 3.989 এইসব জায়গায়, হ্যাঁ। আপনাদের সময় যে মানে মিডিল বাস্তব টার্ম। বাস্তব সংখ্যায় বীজগণিতের প্রয়োগ এরকম একটা ছিল। হুম। স্যার এটা কি মিডিল টার্ম ফ্যাক্টরিয়াল স্টাইল হবে? না না না, মিডল টার্ম হবে না, এটা হচ্ছে এই। আচ্ছা, তাহলে আমরা এখানে কত পেলাম দেখেন, তাহলে বুঝতে পারবেন। বিক্রয় মূল্য 100, বিক্রয় যদি 100 প্লাস x টাকা হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? এটা নিচে যাবে, তাই না? 100/100 প্লাস x। আর বিক্রয় মূল্য আমাদের এখানে দেওয়া আছে কত? p টাকা। তাহলে p টাকা হলে কত হবে? হ্যাঁ হ্যাঁ, এই যে রুবেল লিখছে 9-10 শ্রেণীর অঙ্ক। তাহলে উপরে হচ্ছে 100p/100 প্লাস x। ঠিক আছে, এইটা এইটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, ক্লিয়ার বিষয়টা কি? এটা আসে পরীক্ষায়, খুবই আসে। তাহলে এই অঙ্কটা মানে আপনার 9-10-এর অঙ্ক, তো এটা বাদ দিবেন না। এটা অনেক সময় অনেক বিরক্ত হয়, অনেকে বাদ দেয় আর বলে যে এটা তো মানে লিখিত পরীক্ষায় ইয়ে না, তবে ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, মানে আমি যে সাজেশনটা এখানে তৈরি করা আছে এখানে সবগুলো ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, কোনোটা বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, এটা অডিটরে আসছিল লিখিত পরীক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, এটাও অনেক রিপিট হয়, এই প্রশ্নটা অনেক রিপিট হয়, অনেক রিপিট হয়। এই প্রশ্নটা হচ্ছে আগে ভালো করে বুঝতে হবে। আমি আরেকটা অ্যানালাইসিস করি। বলছে যে একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করলো। দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হতো এবং বিক্রয় মূল্য যদি 31 টাকা বেশি হতো, তাহলে নাকি 20% লাভ হতো। ঠিক আছে, আমরা প্রশ্ন বুঝতে পারছেন সবাই? 100 টাকার x% ধরলেই হবে, 100 টাকার x% করলে x টাকায় তো হয়। এই প্রশ্ন সবাই বুঝতে পারছেন? প্রশ্ন বোঝেন না এমন কেউ আছেন? না বুঝলে SMS করবেন অথবা হ্যান্ড রেজ করবেন। হ্যাঁ, বিভান, বিভান আনমিউট করেন। বিভান বলেন। বিভান, আপনার স্পিকার অন আছে, বলেন। আচ্ছা, বিজয়কে দেখি, বিজয় কি বলে, বিজয়ের সাথে কথা বলি। হ্যাঁ বিজয়। স্যার প্রশ্নটা স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা, আপনি মানে এখানে তাহলে আপনি ইয়েতেই থাকেন, লাইনে থাকেন। বলছে একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করলো। হ্যাঁ, মানে জি ধরেন স্যার। তার কাছে একটা প্রোডাক্ট ছিল, সে 7.5% ক্ষতিতে এটা বিক্রি করে ফেলছে। আচ্ছা, এখন সে বিক্রি করার পর একটা হিসাব করে দেখলো, সে যদি যে প্রোডাক্টটা বিক্রি করলো সেটা যদি সে 10% কম দামে কিনতে পারতো, হ্যাঁ, আর যদি আহ, এই যে দামে বিক্রি করছে আমরা তো জানি না, যদি জি সেই স্যার। দামের থেকে আরো 31 টাকা বেশি দামে বিক্রি করতে পারতাম, তাহলে নাকি তার 20% লাভ হতো। বুঝতে পারছেন কথা কি? আচ্ছা, আমি আর একটু ভেঙে বলি। মানে তার কাছে একটা পণ্য আছে, সে যে দামে কিনছে আমরা কিছুই জানি না। হ্যাঁ বিজয়, জি স্যার। এখন সে 7.5% মানে ক্ষতিতে। ক্ষতিতে বিক্রি করছে। ধরেন তার কাছে একটা পণ্য ছিল 100 টাকা দামের কেনা, হ্যাঁ, জি। সে 7.5% ক্ষতি মানে কি? তাহলে 92 টাকা 50 পয়সায় বিক্রি করে ফেলছে, তাই না? হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা, করার পরে সে এখন এইবার হিসাবে বসছে, হিসাবে বসে দেখলো
সে যদি 10% কম দামে কিনতে পারতো, মানে ওই যে 100 টাকা যেটা কিনছিল সেটা যদি 90 টাকায় কিনতে পারতো, আর যদি 31 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো, মানে 92 টাকা বিক্রি করলো না, সেখান থেকে আরো যদি 31 টাকা বেশি বিক্রি করতে পারতো, তাহলে নাকি তার কত পার্সেন্ট লাভ হতো? 20% লাভ হতো। 20%। এখন আসলে সে অরিজিনালি ওই জিনিসটা ক্রয় মূল্য কত, বুঝতে পারছেন কথা এবার? হুম। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা এখন, মানে এটা অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে এটা কনফিউশন একটা জায়গাতে হয়, ওইটা একটু দেখলেই এগুলো পারা যায়, খুব একটা কঠিন না। হুম। আচ্ছা, নেহাল কিছু বলতেন? স্যার আপনার বইগুলো, এগুলো কি বই আছে মানে পিডিএফ করা বা আপনার কোনো বই আছে আপনার লিখতে মানে হ্যাঁ প্র্যাকটিস হ্যাঁ, করার আছে জন্য? আছে, একটু দাঁড়ান। হ্যাঁ, 1 মিনিট একটু ওয়েট করেন। হ্যাঁ। আচ্ছা, তা আমরা শুরু করি। হ্যাঁ, বলছে যে দেখেন, আমি প্রথমে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমি এটা একটু লিখি। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। ক্রয় মূল্য 100 টাকা হলে 7.5%, 7.5% ক্ষতি, তাই না? তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত টাকা? 92 টাকা 50 পয়সা, এত টাকা। আচ্ছা, তো এখানে ক্রয় মূল্য হচ্ছে যদি 100 টাকা হলে 7.5% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 92 টাকা 50 পয়সা, তাই না? আচ্ছা, খুব সহজ কথা। এরপরে চলে আসেন। এরপরে হচ্ছে বলছে যে ক্রয় মূল্য 10% এবার কম হতে হবে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে এবার কত টাকা হবে? ক্রয় মূল্য এবার হবে হচ্ছে 90 টাকা। এবার কিন্তু আর 100 টাকা না, এবার হবে 90 টাকা। 90 টাকা হলে 20% লাভে, লাভে এবার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য দেখেন, 90 টাকার 20%, 90 টাকার 20% কিন্তু, হ্যাঁ। তাহলে কয় টাকা হবে? 9 দোকানে 18 টাকা বাড়বে, তাহলে 90 আর 18 মিলে 108 টাকা হবে। 108 টাকা। এই 108 টাকা সবাই বুঝতে পারছেন? নেহাল বুঝছেন? জি স্যার। 108 টাকা বুঝতে পারছেন আপনি? মানে এখানে 90% 20% লাভ হয়েছে তাহলে রাইট। মানে নব্বই এ, টাকার বিশ 90 পার্সেন্ট থেকে লাভ হলে 18 টাকা 18 টাকা বেশি হয়। হচ্ছে। তাহলে 90 টাকার 18 টাকা মিলে কত হয়? 108 টাকা। 108 টাকা। আচ্ছা, তাহলে এখানে 92 টাকা 50 পয়সা, আর এখানে হচ্ছে 108 টাকা, পার্থক্য কত হলো বলেন তো? এই দুটার জি স্যার। পার্থক্য কত? 108 টাকা থেকে আমরা যদি 92 টাকা 50 পয়সা বাদ দিই, তাহলে পার্থক্য হয় কত টাকা? এখানে 8 টাকা, 15.5। 15 টাকা 50 পয়সা, তাই না? জি সাড়ে স্যার, সাত আর সাড়ে আট, পনেরো হবে। হ্যাঁ, 15 টাকা 50 পয়সা, 50 পয়সা। এত টাকা পার্থক্য হলে, পার্থক্য হলে হচ্ছে আমাদের ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে নেহাল? তাহলে জি স্যার। আমাদের 1 টাকা পার্থক্য হলে কত হবে? 100 বাই হচ্ছে কত? 15 টাকা 50 পয়সা। ওকে। আর আমাদের জি পার্থক্য স্যার। কত টাকা অঙ্কে দেওয়া আছে? কত টাকা দেখেন? 31 টাকা, তাই না?
31 টাকার অঙ্কের মধ্যে পার্থক্য। বলছে 31 টাকা, তাহলে পার্থক্য যদি আমাদের 31 টাকা পার্থক্য হয়, তাহলে আমাদের এটার সাথে 31 গুণ করলে হয়ে যাবে। তাহলে 15 দোকানে 31, তাহলে এটা হচ্ছে কত হবে? 200 টাকা। তার মানে ওটার প্রোডাক্টের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। ঠিক আছে। স্যার, তিন ও, 15.5 গুণন হচ্ছে 15.5-এর দোকানে 31, হয় না? 15 দোকানে 30 আর হাফ হচ্ছে 31। 105, মুজাহিদ, 15.50। স্যার 108 তো এটা তো বুঝলাম না। 108? 90 ওখানে তো 90 টাকাতে বুঝছি, হলে 20% লাভে 120 টাকা না? না 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 মুজাহিদ, আমাদের এখানে ক্রয় মূল্য কত? এটা 90 টাকা। 90 টাকা। তাহলে 90 টাকার উপর 20% লাভ হলে কয় টাকা হবে? 90 টাকার 20% 18 টাকা, হয় না? ওখানে 90 টাকার 20% লাভ ধরা হয়েছে। রাইট, কারণ এখানে আপনার হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে 7.5%-এ 92 টাকা হবে। তাহলে এখানে আপনার ক্রয় মূল্য তো 100 টাকা না, এখানে ক্রয় মূল্য তো 90 টাকা। তাহলে 90 টাকার 20% লাভ হলে 18 টাকা লাভ হবে। তাহলে এই 18 টাকা আর হচ্ছে 90 টাকা মিলে হচ্ছে কত হলো? 108 টাকা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। এই জায়গায় ভুল করে, এই জায়গায় 90% ছাত্র ভুল করে। এটাই হচ্ছে ক্লু, বুঝতে পারছেন? এই জায়গাটা আপনারা প্রয়োজনে একটু ইয়ে করে রাখবেন। এখানে ওই যে 120 লেখে তখন আর মিলে না, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এই অঙ্কটা আপনাদের 90% ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এটা অনেক পরীক্ষাতে পেয়েছি, এই অঙ্কটা যে আসছে, মোস্ট ওয়ান্টেড অ্যান্ড রিপিটেড ম্যাথ। এটা সবাই খুব মনোযোগ দিয়ে চেষ্টা করবেন, হ্যাঁ? মানে বাদ দেবেন না এটা কোনোভাবে। যদি কারো কনফিউশন থেকে থাকে, আজকে হয়তো প্রথম ক্লাস, অনেক সময় মানে কম বেশি হতে পারে, তাহলে আগামী ক্লাসেও প্রয়োজনে জিজ্ঞেস করবেন এগুলা, হ্যাঁ, যে এটা কি সমস্যা বা কোথায় কি সমস্যা আছে, হ্যাঁ। আচ্ছা, আমরা এই 10 নম্বরটা করে তাহলে আমরা ইংরেজিতে একটু পড়ি, হ্যাঁ? আজকে প্রথম দিন তো, এত ক্লাস মানে একদিনে ইয়ে থাকবে না। আমরা 10 নম্বরটা শেষ করি, 10টা অঙ্ক আজকে আপনাদের করে দিয়ে। অঙ্ক অনেক আছে, আমি অনেকগুলো করতে চেয়েছিলাম, প্রথম দিন তো আপনাদের অতটা প্রেশার না দেই। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে আসেন। বলছে কি যে এখানে প্রশ্ন আগে বুঝতে হবে, সবাই খেয়াল করবেন। একটা পণ্য 4,000 টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো। ওই পণ্যটি 5,000 টাকায় বিক্রি করলে আগে যত ক্ষতি হয়েছিল তার 200/3% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? এই প্রশ্ন সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝছেন প্রশ্ন? না হলে একটু পড়েন, প্রয়োজনে একটু সময় নেন। আচ্ছা, তার মনে হয় প্রশ্ন সবাই বুঝতে পারছেন। মানে এখানে আমাদের পণ্যটার এটা সমীকরণ দিয়ে করা সবচেয়ে ভালো হবে, হ্যাঁ। সবচেয়ে ভালো হবে সমীকরণ ব্যবহার করে, 100 থেকে এটা সমীকরণ ব্যবহার করে করলে আপনার জন্য সুবিধা হবে। তো এখানে দেখেন পণ্যটির ক্রয় মূল্য কত, হ্যাঁ। তো আমি ক্রয় মূল্যটা এখানে ধরে রাখলাম, হ্যাঁ। ক্রয় মূল্য এটা আমি ধরলাম হচ্ছে X টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন যে আমরা জানি যে ক্ষতি কখন হয়? ক্ষতি হয় যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেওয়া হয়, তখন হয় ক্ষতি, তাই না? তাহলে হচ্ছে ক্রয়, আমাদের প্রথমে ক্ষতির কথাটা এখানে লিখি, হ্যাঁ। ক্ষতি, আর এই পাশে লিখি হচ্ছে লাভ। হুম, আচ্ছা, আপনারা বোঝেন, আগে বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন, মনে করেন তাড়াহুড়া করার কিছু নাই। 4,000 টাকা বিক্রি করে ক্ষতি হলো, হ্যাঁ। তাহলে একটা প্রোডাক্ট যখন ক্ষতি হয় তখন কি হয়? মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি হয়। এটা হচ্ছে আমাদের ক্ষতি। ক্ষতি, এটাও সবাই বুঝতে পারছেন যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি হয়। আচ্ছা, আমাদের ক্রয় মূল্য X টাকা, বিক্রয় মূল্য 4,000 টাকা, ক্ষতি হলো। আর 5,000 টাকায় বিক্রি করলে লাভ হয়। তাহলে লাভ যখন হয় তখন কি করতে হয়? লাভ যখন হয় তখন বিক্রয় মূল্য বেশি হয়, এই জন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়, তাহলে কি হলো? লাভ হলো। বুঝতে পারছেন লাভ আর ক্ষতির কাহিনীটা কি?
আচ্ছা, এখন ওনারা বলছে, এখন ওনারা কি বলছে আমাদের, এই যে লাভটা হলো মানে এই পাশেরটা, এই পাশের যে লাভটা হলো, এই লাভটা নাকি, এই লাভটা সমান সমান কত, এই লাভটা নাকি আগের যা ক্ষতি হয়েছিল তার 200/3%। আগের যা ক্ষতি হয়েছিল, ক্ষতি কোনটা, এটা, এই ক্ষতির, এই ক্ষতির কত পার্সেন্ট, 200, 200/কত%, 3%। এই ইকুয়েশন সবাই বুঝতে পারছেন? মানে আমাদের আগে যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির 200/3%। আচ্ছা, তাহলে এখন আমরা এটা সমাধানে চলে যাই। এক্স 4000, আচ্ছা এই তিনটা দিয়ে এই পাশে গুণ করে দিই, হ্যাঁ, তিনটা দিয়ে এই পাশে গুণ করে দিই, গুণন 200, নিচে তুলে দিলাম, তাহলে কত হবে, 100। আর এই তিন এই পাশে নিয়ে যায়, তিন হলে কত হবে, এটা 15000, আর এটা হবে 3x। তাহলে এটা দিয়ে এটা কেটে দেন, তাহলে হবে 2। ঠিক আছে, তাহলে এখানে 2 হলে এটা গুণ করলে কত হচ্ছে, 2x মাইনাস 8000, আর এখানে হচ্ছে 15000 মাইনাস 3x। ঠিক আছে, তাহলে আমরা এগুলো একসাথে করলে কত হবে, 15 8, এক পাশে হবে 5x, আর এক পাশে হবে 23000, 23000। তাহলে এক্স এর মান হচ্ছে 23000কে আপনি 5 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে, 4 5 20, আর হচ্ছে এখানে 3 হবে, 5 6 30, তাহলে 4600 টাকা। অর্থাৎ হচ্ছে কেনা দাম হচ্ছে 4600 টাকা। বুঝতে পারছেন, আমরা ক্রয় মূল্য 4600 টাকা ধরছি। হুম, এটা সবচেয়ে বেস্ট উপায়। এটা অনেকভাবে করা যায়, তবে এই উপায়ের বাইরে না যাওয়াই উত্তম। আপনারা চেষ্টা করতে পারবেন, ভালো হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, সবাই বুঝতে পারছেন এটা? হুম, হুম, সুব্রত, সুব্রত বলেন। স্যার আমরা পরীক্ষার খাতায় কি এইভাবে লিখে দিয়ে আসবো? এইভাবে লিখবেন, হ্যাঁ, এভাবে আমার শিটে করা আছে, এভাবে লিখবেন। হ্যাঁ, জি আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, রুহুল আমিন। আচ্ছা, এই এই পর্যন্ত, এই 10টা পর্যন্ত আপনারা আজকে বাসায় প্র্যাকটিস করবেন, সাথে আরো দু একটা প্র্যাকটিস করবেন ম্যাথ। আমি হচ্ছে আগামী ক্লাসে একটু বেশি করে ইয়া করাবো। হ্যাঁ, মানে আজকে প্রথম দিন, এই জন্য আমরা বেশি ইয়াতে গেলাম না। আপনি যদি এই 10টা লাভ ক্ষতির অঙ্ক করে যান, যে কোনো পরীক্ষায় একটা তো এর মধ্যে অবশ্যই পাবেন, প্রথম 10টার মধ্যে, মানে মাস্ট। লাভ ক্ষতি থেকে যদি আসে, এখান থেকে একটা অবশ্যই পাবেন। আচ্ছা, প্রথম 10টা আপনারা একটু, আজকে আমি আপনাদের মানে ইন্ডাকশন ক্লাস তো, এই জন্য জাস্ট শুধু মানে একটু ইয়ে করা হলো। আমরা হচ্ছে চলে যাব, এই, আমরা রাইট ফর্ম অফ ভার্বটা পড়বো। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব আমাদের এই যে এখানে আপনার পরের অঙ্কগুলো আছে, এগুলো একটু দেখবেন। ঠিক আছে, এগুলো দু একটা চেষ্টা করবেন, মানে যেগুলো মিল আছে এগুলোর সাথে, সেগুলো একটু চেষ্টা করবেন। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক না হয় করাই দিই, এটার সাথে একটা রিলেটেড একটা অঙ্ক ছিল তো, তাই আব্দুল কায়ুম যেহেতু বলছে, এই এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমি আরেকটা অঙ্ক করাই দিই, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। যে একটা ছাতা 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 450 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ছাতাটার ক্রয় মূল্য, ক্রয় মূল্যটা আমি ধরলাম হচ্ছে X টাকা। হ্যাঁ, এখন খেয়াল করেন যে ক্ষতি কিভাবে বের করতে হয়। ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি হয়, তাই না? এটা হচ্ছে ক্ষতি। আর লাভ কিভাবে বের করতে হয়? লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ হয়, এটা হচ্ছে লাভ। এখন বলছে এই লাভটা নাকি এই ক্ষতির কয় গুণ, এই ক্ষতির হচ্ছে 3 গুণ, এই ক্ষতির হচ্ছে 3 গুণ হচ্ছে লাভ। ঠিক আছে, তাহলে এটা আর গুণ করেন, তাহলে কত হবে, 3x মাইনাস 3 8 24 4, হাতে থাকলো 2, 21 আর 2 23, আবার 2, 9 আর 2 11, আর এটা হচ্ছে আমাদের 450 মাইনাস এক্স, তাহলে এটা হবে 4x এই পাশে নিলে। 1134 আর 450, তাহলে 11 4 1500,
আর 84, তাই না? 1584। তাহলে এক্স এর মানটা কত হবে? এই 1584-কে আমরা ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে এটা হবে 3 × 4 = 12। এখানে থাকলো কত আমাদের? 3। তাহলে 4 × 9 = 36। এখানে থাকলো কত আমাদের? 2। 4 × 6 = 24, মানে 396। তার মানে ক্রয় মূল্য হচ্ছে 396 টাকা। বুঝতে পারছেন বিষয়টা কি? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? এইভাবে ভালো হবে। হ্যাঁ, রাকিব, আপনি বলেন কিছু যদি জানার থাকে, রাকিব কথা বলেন তাহলে হবে। রাকিব, আপনি হ্যান্ড রেজ করেন। হ্যাঁ রাকিব, নমস্কার স্যার। স্যার বলেন আপনি। স্যার ওই অঙ্কটা একটু আবার বলে দেন প্রথম থেকে। হ্যাঁ, অসুবিধা নাই। মানে এখানে দেখেন, প্রথমে হচ্ছে বলছে কি 378 টাকায় বিক্রি করে কি হয়েছে? ক্ষতি হয়েছে, তাই না? হ্যাঁ। জি স্যার। জি আর স্যার। 450 টাকা বিক্রি করে কি হয়েছে? লাভ তিন হয়েছে। গুণ। 3 গুণ লাভ হয়েছে। আচ্ছা, যাই গুণই হোক, মানে লাভ হয়েছে আর কি। হ্যাঁ, লাভ জি হয়েছে। স্যার। এখন আমি এই লাইনটা একবার মিশাই দিয়ে আমি আরেকটা বার লিখি। হ্যাঁ, এখানে হ্যাঁ দেখেন স্যার। এই লাইনটাই তো মেন, এটা বুঝতে পারলে হবে। প্রথম কথা হচ্ছে যে আহ, মানে ক্রয় মূল্য আমি ধরছি এক্স। তাহলে আপনার ক্ষতি কখন হয়? ক্ষতির নিয়মটা কি? ক্ষতি হয় হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে কি হয়? ক্ষতি হয়, তাই না? হ্যাঁ স্যার রাকিব, আমরা জায়গায় 100 লিখতে পারবো? 100 এখানে ধরেন না, 100 ধরলে ঝামেলা হবে মেলা। মানে আচ্ছা এখানে তো আচ্ছা। পার্সেন্টেজ নাই তো। হুম। তাহলে ও এখানে পার্সেন্ট 100 পার্সেন্টেজ না দেবো? থাকলে 100 ধরলে ভেজাল হবে অনেক। ও হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ঠিক এখানে আছে বুঝতে। আপনার এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে কি হয়? ক্ষতি হয়। হুম। ক্ষতি হয়। জি। আর এবার কি হবে? লাভ। 450 টাকার বেলায় কি লাভ? তাহলে লাভ বের করতে হলে কি করতে হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়। এটা হচ্ছে লাভ, তাই না? হ্যাঁ। জি জি আচ্ছা, স্যার। এখন এই যে লাভটা হলো, এই লাভটা সমান সমান বলছে ক্ষতির কয় গুণ? 3 গুণ। তাহলে এটার সাথে 3 গুণ করলে হবে। ঠিক আছে। হ্যাঁ, জি জি এখন স্যার এটা বুঝতে। সমাধান করলে আপনার এক্স এর মানটা চলে আসবে। ঠিক আছে রাকিব? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ। আচ্ছা, নেহাল, স্যার ও না 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 মানে যদি ক্ষতি হয় মানে এখানে টার্মটা কি? বুঝতে পারলাম না নেহাল। যদি স্যার এখানে যদি আহ, যদি ক্ষতি হতো তাহলে কি হতো স্যার? মানে তার যদি তিন লাভ না গুণ হয় ক্ষতি হতো ক্ষতি। তাহলে ক্ষতি হলে সবসময় ক্রয় মূল্য আগে দিবেন, বিক্রয় মূল্য পরে দিবেন। হ্যাঁ, ক্ষতির মানে ক্ষতির নিয়মটা কি? আপনি যদি বেশি টাকা দিয়ে কিনেন আর যদি কম টাকায় বিক্রি করেন, তাহলে তো আপনার ক্ষতি হবে, তাই না? হুম? জি স্যার। আর যদি, তাহলে কি ক্রয় মূল্য সবসময় বেশি হয় না ক্ষতি হলে? ক্ষতি হলে কেনা দাম বেশি হয় আর বিক্রির দাম কম হয়। তাহলে আপনি ক্ষতি মানে কি? ক্রয় মূল্যটা আগে লিখবেন, বিক্রয় মূল্যটা পরে লিখবেন, বিয়োগ করলে ক্ষতি হবে। আর লাভ হলে বিক্রয় মূল্যটা আগে লিখবেন, ক্রয় মূল্যটা পরে লিখবেন, তাহলে লাভ হবে। বুঝছেন? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, রুহুল আমিন বলছে লিখিত বইয়ের মূল্য কত? রুহুল আমিন আমাকে ফোন দিয়েন। বই বিষয়টা হচ্ছে কি, যে ধরেন যারা এখানে আমাদের কোচিং এ মানে ভর্তি হয়ে যাচ্ছে 3 মাসের একটা না একবারে, তাদের জন্য আমরা বইটা দিচ্ছি খুবই কম প্রাইসে। হ্যাঁ, কারণ ওখানে মানে বইয়ের কিছু কস্টিং থাকে যেগুলো ওখানে ভাবে মানে বাদ ধরা হয় না ওইভাবে। আর যারা ধরেন শুধু বই নেয়, অনেক স্টুডেন্ট ভর্তি হয় না, তাদের সমস্যা থাকে, বই নিয়ে বাসায় পড়ে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য একটা আলাদা প্রাইসিং আছে, আপনার ফোন দিলেই আমি আপনাকে বিস্তারিত বলতে পারবো। আচ্ছা, আপনি তো নাম লিখেন নাই, আনমিউট করেন। আচ্ছা, তাহলে আমরা অঙ্ক এগুলোই করব আজকে। হ্যাঁ, এর মধ্যে আর যাব না। আমরা এখন চলে যাব ইংরেজি, আমরা একটু শিখবো আজকে। যে আমাদের ইংরেজিতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজির প্রথম মানে পরীক্ষাতে গেলে আপনার এইটা মাস্ট জানতেই হবে। আপনি যদি ট্রান্সলেশন করেন
যাই করেন না কেন সবকিছুর মধ্যে এটা জানতে হবে। তো সেটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ দ্য ভার্ব। হ্যাঁ, অর্থাৎ ভার্বের ব্যবহার যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন তাহলে মোটামুটি আপনি খুব ভালো করতে পারবেন। এই গোটা চ্যাপ্টার আমরা আজকে পড়বো না, এটা 2 দিনের পড়া। রাইট ফর্ম অফ ভার্বটা আসলে কি জিনিস সেটা আমরা আগে হচ্ছে শিখবো। হ্যাঁ, রাইট ফর্ম অফ দ্য ভার্ব মানে হচ্ছে আপনার একটা সেন্টেন্স আপনাকে দিবে, এই সেন্টেন্সের যে ভিতরে একটা ভার্ব ব্যবহার করতে হবে। ইংরেজি বাক্যের অবশ্যই ভার্ব থাকবে, ভার্ব ছাড়া কোনো প্রকার সেন্টেন্স হবে না। তো আমি আপনাদের প্রথমে বলে রাখি, আপনাদের শীটে এ যাবৎ পর্যন্ত মানে 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত মোট 22টা পরীক্ষা, কি বলে 52টা পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্ব এসেছে। প্রত্যেকটা পরীক্ষায় 5টা করে রাইট ফর্ম অফ ভার্ব এসেছে। এই রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে আপনার আহ, মানে 5টা করে এসেছে, মানে হচ্ছে 52টাতে 250 বা 300-র মতো থাকার কথা অলমোস্ট। হ্যাঁ, যাক আরো দু একটাতে কোনোটা বেশি এসেছে বা কম এসেছে, এরকম হতে পারে। তো যেটাই হোক, আপনারা এই যে আমি শিটে যেগুলো দিয়ে দিয়েছি ওই প্রশ্নগুলো আগেই পড়তে যাবেন না। আগে পড়তে গেলে ওটা মন খারাপ হবে যে একটা পারবেন না। বরঞ্চ আমি আগে এই চ্যাপ্টারটা শেষ করি, তারপরে বিগত সালের প্রশ্নগুলো দেখবেন, আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে একটা ভার্বকে রাইট ফর্ম অনুসারে বসানো। ভার্বের অনেকগুলো ফর্ম থাকে, যেমন সিঙ্গুলার ফর্ম থাকে, প্লুরাল ফর্ম থাকে। ভার্বের হচ্ছে টেন্স অনুসারে ফর্ম চেঞ্জ হয়। যেমন কোনোটাতে আইএনজি হয়, কোনোটাতে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, কোনোটাতে বেস ফর্ম হয়, এরকম আছে। এগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। তো এই যে ফর্মের যে পরিবর্তন, এই ফর্মের পরিবর্তনটা সঠিকভাবে ব্যবহার করার নামই হচ্ছে রাইট ফর্ম অফ দ্য ভার্ব। অর্থাৎ ভার্বটাকে আপনি সঠিক ফর্মে ইংলিশ বাক্যে ব্যবহার করতে শিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম কথায় আসি যে উম, আমরা টেন্স অনুসারে আগাবো, প্রত্যেকটা টেন্স ধরে ধরে আগাবো। টেন্স হচ্ছে আমাদের টোটাল 12টা, যার ভিতরে আমরা প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথায় আসি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে বর্তমানে যতগুলো বাক্য ইংলিশে ব্যবহার হয় সবগুলোই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, অল্প কিছু আছে যেগুলো অন্যান্য টেন্সে হয়। তো প্রথম কথা হচ্ছে এখানে কয়েকটা ক্লু আপনাকে মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে কি অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এইটুকুই হচ্ছে মূল কথা, আর অন্য কোনো কথা নাই। আর এখানে অক্সিলারি ভার্ব যদি আপনার ব্যবহার করতে হয় তাহলে ডু অথবা ডাজ, এই দুইটা ব্যবহার করতে হয়, ঠিক আছে। এখন এইগুলো পরীক্ষায় আসে না, এতক্ষণ যা বললাম এগুলো কখনো পরীক্ষায় আসে না। তো পরীক্ষায় আসে কোনগুলো? যেমন একটা বাক্য দেখে আপনাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে কি নাই, ঠিক আছে। এটা আপনাকে বাক্য দেখে বুঝতে হবে। আচ্ছা, তো এর মধ্যে কি কি থাকবে? যেমন অভ্যাসগত কর্ম, 1 নম্বর। অভ্যাসগত কর্ম কি? আমি হচ্ছে আগে খুব ঘুমাইতাম, খাইতাম, ঘুরে বেড়াতাম, বই পড়তাম, হ্যাঁ, হাঁটাহাঁটি করতাম, এগুলোকে বলে অভ্যাসগত কর্ম। আরটা হচ্ছে চিরন্তন সত্য, অর্থাৎ হচ্ছে সাইন্টিফিক্যালি যে সত্যগুলো আছে অথবা যেগুলো সচরাচর সত্য সেগুলো। হুম এবং হচ্ছে কোনো যদি সময় উল্লেখ না থাকে, এরকম যে বাক্যগুলো সবগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যাবে। হুম বাক্যের ভিতরে আপনি যদি এই ওয়ার্ডগুলো খুঁজে পান, যেমন একটা অলওয়েজ, অফটেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নর্মালি, হ্যাঁ, ডেইলি, ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি বা রেগুলারলি, এই ওয়ার্ডগুলো যদি আপনি খুঁজে পান, হুম তাহলে আপনি ধরে নেবেন যে ওই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে আছে, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, আর একটা বিষয় ভালো করে খেয়াল করতে হবে, অলওয়েজ, অফটেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, স্টিল, এই কয়েকটা ওয়ার্ড হচ্ছে মানে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের, মানে সাবজেক্ট আর প্রিন্সিপাল ভার্বের মাঝখানে এগুলো বসবে। হুম তো এই যে আমি কয়েকটা কথা বললাম, এরপরে আমরা কয়েকটা বিষয় এখন প্র্যাকটিস করবো, যে এগুলো অনুসারে আমরা কি করে বুঝবো যে এটা কোন টেন্স বা কি হচ্ছে। হ্যাঁ, নেহাল বলেন। স্যার একবারটা একটু স্যার বুঝে দিলে একটু। নেহাল বোঝা যাচ্ছে না কথা, বলেন আবার। একবারটা একটু
বুঝে দিলে অ্যাডভার্ব হতো না। অ্যাডভার্ব সব বলতে পাই। এখানে অলওয়েজ, অফটেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, স্টিল, এই যে অ্যাডভার্ব গুলো আছে, এগুলো যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসে, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর সাবজেক্টের মাঝখানে বসবে এগুলো। হুম। আচ্ছা, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাডভার্ব ট্যাডভার্ব এগুলো চ্যাপ্টার আছে, যেগুলো আপনাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো আমরা আগে আলোচনা করি। হ্যাঁ। আচ্ছা, প্রথমে আসেন, একটা প্রশ্ন দিছে এখানে, এটা খুবই আসছে, প্রায় 15-20টা পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। টিচার সাইড দ্য আর্থ রাউন্ড দ্য সান, এখানে আপনার মুভ একটা ভার্ব আছে, এটা বসাতে হবে। হ্যাঁ, তাহলে ভার্বটা কোথায় বসবে? ভার্বটা বসবে সাবজেক্টের পরে। দ্য টিচার সেড দ্য আর্থ রাউন্ড দ্য সান, এখানে আমরা কি বসাবো? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে যে এটা সায়েন্টিফিক ট্রুথ, শিক্ষক এটা ক্লাসে শেখাচ্ছে যে হচ্ছে আর্থ মানে সূর্যকে রাউন্ড করে। হ্যাঁ, তো সায়েন্টিফিক্যাল ট্রুথ বিষয়গুলো আমরা হচ্ছে তখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাথে এস বাই এস যুক্ত হয়ে এইভাবে হবে। হুম। আচ্ছা, তাহলে এখানে মুভস হবে। যেমন এখানে বলছে দ্য ম্যান সেলডম ড্যাশ, এই বাক্যটা আসলে কোন টেন্সে আছে, বোঝার উপায় কি? এটা বোঝার সহজ উপায় হচ্ছে এখানে সেলডম কথাটা ব্যবহার করছে, সেলডম। এই সেলডম শব্দটা দ্বারা আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে এখানে আমরা ভার্বটা কি বসাবো? স্মোক না স্মোকস? অবশ্যই স্মোকস বসাবো। কারণ কি? কারণ হচ্ছে এখানে দ্য ম্যান আছে, অর্থাৎ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্ব মানে আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, এরপরে যেমন এখানে বলছে উই অবটেন আ ভিকটিম অফ সার্কামস্টান্সেস। হ্যাঁ, এখানে খেয়াল করেন যে ফল শব্দটা আছে এখানে, ফল। হ্যাঁ, এই যে ফল শব্দটা আছে এখানে, এই ফল শব্দটা কি? এটা ভার্ব বসাতে হবে এখানে। আর এখানে অবটেন যেটা শব্দটা আছে, এইটা দিয়ে চেনা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। তাহলে এখানে উই আছে যেহেতু, সেখানে এখানে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবে এস বাই এর যুক্ত করার কোনো দরকার নেই। এখানে উই এর পরে তাহলে ফল, ফলই বসবে। ওকে। যেমন আরেকটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। ঠিক আছে, এটা তো চিরন্তন সত্য বাক্য, তাই না? যে ওয়াটার যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে এটা মানে কি হবে? বরফ হবে। হুম। এই ফ্রিজ বলতে বাসার ফ্রিজ বা আপনার যে কোনো ফ্রিজিং কন্ডিশন, যেমন বিদেশে আপনার বাইরে রাখলে ফ্রিজ বরফ হয়ে যায়, ওরকম ঠান্ডায় যদি রাখেন তাহলে এটা বরফ হয়ে যাবে। হ্যাঁ, কারণ বাসার ফ্রিজ নষ্ট থাকলে হবে না। তাহলে হোয়েন ওয়াটার ফ্রিজ, তাহলে এখানে হচ্ছে ফ্রিজটাই হচ্ছে ভার্ব। তাহলে এটা ওয়াটারটা হচ্ছে আমরা সিঙ্গুলার নাম্বার, সুতরাং এটাকে আমরা কি লিখবো? হোয়েন ওয়াটার ফ্রিজেস, হ্যাঁ, ইট টার্নস ইনটু আইস। ওকে। যেমন আরেকটা দেখি আমরা, বলছে যে হোয়েন মেটাল বিকামস হট, যখন হচ্ছে মেটালটা হট হয়, মেটাল মানে কি? যে কোনো ধাতু, ধাতু যখন হট হয় তখন এটা কি হয়? তখন এটা বিস্তৃতি লাভ করে, এক্সপ্যান্ড করে। তাহলে এটা প্রেজেন্ট টেন্স অবশ্যই, কারণ এটা হচ্ছে আপনি নিশ্চিতভাবে বুঝতে পারতেছেন যে এটা কি আপনার হচ্ছে আহ, মানে চিরন্তন সত্য কথা। সুতরাং এটা ইট কি হবে? এক্সপ্যান্ড, এখানে ভার্ব, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে এটা হবে হচ্ছে এক্সপ্যান্ডস। ওকে। আচ্ছা, এরপরে আমরা কন্টিনিউয়াস টেন্সে আসি। মানে যে উদাহরণগুলো দিলাম উদাহরণগুলো ভালো করে পড়বেন, আর সাথে ওই যে বললাম না 300 প্রশ্ন দেওয়া আছে শীটে, এই 300 প্রশ্ন আইডেন্টিফাই করে মানে ওগুলো পরে পড়বেন, মানে এই চ্যাপ্টার শেষ হলে ওগুলো পড়বেন, তাছাড়া পারবেন না। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সে আসি। কন্টিনিউয়াস টেন্স মানে একটা কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি চলছে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সে কি কি শব্দ থাকে? নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, স্টিল, ডে বাই ডে, গ্র্যাজুয়ালি, র্যাপিডলি, এগুলো কথা উল্লেখ থাকে। হ্যাঁ, এখানে যেমন আছে আপনার হচ্ছে স্পেশালি নাওটা খুবই বেশি ব্যবহার হয়, অ্যাট প্রেজেন্ট ব্যবহার হয়, র্যাপিডলি ব্যবহার হয়, গ্র্যাজুয়ালি ব্যবহার হয়, টুডেই। হ্যাঁ, এই ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সের ভিতরে থাকেই সবসময়। তো এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তখন আপনি ধরে নেবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেস। কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। ভার্বের সাথে অবশ্যই কি হবে? আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, আর অক্সিলারি ভার্ব হিসাবে আমরা এম, ইজ, আর, এই তিনটা যে কোনো একটা বসাবো। ঠিক আছে, ইজটা বসাবো থার্ড পার্সনের সাথে সচরাচর,
আর এম আর হচ্ছে আর এটা ফার্স্ট পার্সেন্টের সাথে বসাবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা হচ্ছে তাহলে দু একটা প্রশ্ন দেখি, প্রশ্ন দেখলে বুঝতে পারবো। যেমন এখানে বলছে কি আই এম টায়ার্ড, আই ড্যাশ টু বেড নাও। হ্যাঁ, আই এম টায়ার্ড মানে আমি হচ্ছে খুবই টায়ার্ড, আই ড্যাশ টু বেড নাও। হ্যাঁ, মানে নাও নাও কথাটা এখানে ব্যবহার হয়েছে, যেহেতু নাও কথাটা এখানে ব্যবহার হয়েছে সুতরাং হচ্ছে এটা কোন টেন্সে যাবে, কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে এখানে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এর পরে এম বসবে আর গো এর সাথে হচ্ছে কি হবে, আইএনজি যুক্ত হবে, অর্থাৎ আই এম টায়ার্ড, আই এম গোয়িং টু বেড নাও। তারপরে বলছে দ্য বেবি ড্যাশ, এটা খুবই আসে পরীক্ষায়, খুব রিপিট হয়। দ্য বেবি ড্যাশ বিকজ ইটস হাংরি নাও। নাও কথাটা উল্লেখ আছে, তার মানে বাচ্চাটা কাঁদতেছে কেন, কারণ সে এখন ক্ষুধার্ত। তাহলে বেবি ইজ ক্রাইং হবে, তাই না? আচ্ছা, এরপরে আসি, বলছে ডোন্ট মেক আ নয়েজ হোয়াইল ইওর ফাদার ড্যাশ, মানে ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইওর ফাদার ড্যাশ, মানে চিৎকার চেঁচামেচি করো না তোমার বাবা এখন কি করতেছে, যখন তোমার বাবা ঘুমাচ্ছে, এখন ঘুমাচ্ছে আর কি। হ্যাঁ, তো এখন কাজটা কন্টিনিউয়াস চলছে, সুতরাং তাহলে কি হবে, ইজ স্লিপিং। হুম। আচ্ছা, তারপরে বলছে কি মারিয়া ইজ ইন দ্য কিচেন, মারিয়া কিচেনের মধ্যে আছে। তাহলে মারিয়া কিচেনের মধ্যে কি করে, রান্না বান্না করে, তার মানে এখন কাজটা কন্টিনিউয়াস চলছে, তাহলে শি ইজ কুকিং লাঞ্চ হবে, ঠিক আছে। হ্যাঁ, বুঝছেন বিষয়টা কি সবাই, কন্টিনিউয়াস টেন্সের মৌলিক বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা পারফেক্ট টেন্সে আসি। পারফেক্ট টেন্স মানে হচ্ছে একটা কাজ এখন বর্তমানে শেষ হয়েছে, মানে ইমিডিয়েট কাজটা শেষ হয়েছে, বা মানে কাজটা চলমান আর নাই। হ্যাঁ, মানে কন্টিনিউয়াস টেন্সের সাথে এটা চলমান নাই, এটা হচ্ছে এখন শেষ হয়েছে, এরকম যদি হয় তখন হচ্ছে এটা কি হবে, ঠিক আছে। তো সেখানে আপনি খেয়াল করেন যে এখানে আমরা কয়েকটা ওয়ার্ড আছে খুব গুরুত্বপূর্ণ, যার মধ্যে একটা হচ্ছে আপনার জাস্ট, এই যে জাস্ট কথাটা, জাস্ট, আর জাস্ট নাও, শুধু নাও না, যদি জাস্ট নাও একসাথে থাকে, অলরেডি, আর ইয়েট, আর হচ্ছে নেভার, ইভার, লেটলি, রিসেন্টলি। স্পেশালি হচ্ছে জাস্ট শব্দটা খুব ব্যবহার হয়, অলরেডিটাও খুব ব্যবহার হয়, ইয়েটটা ব্যবহার হয়। হ্যাঁ, এইগুলো খুবই ব্যবহার হয়, ঠিক আছে, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট হয়, তারপরে ভার্বের জন্য হ্যাভ আর হ্যাজ বসে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু বসে, সেহেতু হচ্ছে আপনার আহ, মানে পাস্ট পার্টিসিপল গুলো আগে ক্লিয়ারলি জানতে হবে, এখানে ভুল হলে কিন্তু সমস্যা হয়। তো সবগুলোর পাস্ট পার্টিসিপল মোটামুটি সহজই আছে, এগুলো জানাই থাকে, খুব একটা কঠিন না। যেমন আরেকটা বিষয় এখানে আছে দেখেন, হ্যাঁ বোধক যে বাক্য সেগুলোতে অলরেডি বসে, আর না বোধক বাক্যে ইয়েট বসে। হ্যাঁ, আমরা কয়েকটা সেন্টেন্স দেখি, যে হি হ্যাজ জাস্ট ড্যাশ, হি হ্যাজ জাস্ট আউট, এটা আসছে অনেক পরীক্ষায় আসছে, এটা এই শব্দ এই সেন্টেন্সটাই আসছে, হি হ্যাজ জাস্ট আউট, তাহলে জাস্ট শব্দটা আছে, তাহলে এখানে গোটা কি হবে, হ্যাজ যেহেতু বসছে তাহলে গো ওয়েন্ট গান হবে। হ্যাঁ, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, তাহলে হি হ্যাজ জাস্ট গান আউট, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও, আপ টু নাও একসাথে আছে, খেয়াল করছেন, আপ টু নাও কথাটা একসাথে আছে। আই ড্যাশ হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও, আপ টু নাও থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে আই হ্যাভ হবে, আর সেন্ড এর ভার্ব কি হবে, ফার্স্ট পার্টিসিপল হবে হচ্ছে সেন্ট, তাই না? তাহলে হচ্ছে আই হ্যাভ সেন্ট হিম অনলি ওয়ান লেটার আপ টু নাও। আচ্ছা, আই ড্যাশ মাই লেটার ইয়েট, হ্যাঁ, ব্যাকেটে দেশে ফিনিশ, ইয়েট, আপনি ইয়েট দেখে চিনবেন এখানে, ইয়েট দেখে বোঝার কথা যে হচ্ছে এটা মানে কোন টেন্সে যাবে, ইয়েট দেখে। হ্যাঁ, তো ইয়েট শব্দটা সবসময় কি নেগেটিভ, বললাম ইয়েট নেগেটিভ বাক্য হবে, তার মানে এই বাক্যটা নেগেটিভ। আচ্ছা, এখন ফিনিশ যে ভার্বটা হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আই, তারপরে হ্যাভ বসবে, তারপরে কি হবে, নট ফিনিশড, ভালো করে খেয়াল করেন, হ্যাভ ফিনিশড না কিন্তু, আই হ্যাভ নট ফিনিশড, নট কেন, কারণ এটা হচ্ছে ইয়েট শব্দটা এখানে উল্লেখ আছে, ইয়েট হচ্ছে নেগেটিভ বাক্যে বসে, ঠিক আছে। আচ্ছা,
তারপরে বলছে দে দেয়ার রিপোর্টস ইয়েট। হ্যাঁ, এই যে ইয়েট যখন বলছে তখনই বুঝতে হবে যে এটা কি নেগেটিভ বাক্য। তাহলে হচ্ছে কি দে এর পরে কি বসে, হ্যাভ, তাহলে দে হ্যাভ নট রাইট ভার্বের কি হবে, ফার্স্ট পার্টিসিপল রিটেন, অর্থাৎ দে হ্যাভ নট রিটেন দেয়ার রিপোর্টস ইয়েট। ওকে। তারপরে যেমন আছে হচ্ছে ইউ এভার বিন টু কক্সবাজার। ইভার শব্দটা কোথায় থাকে, এভার শব্দটা থাকে হচ্ছে পারফেক্ট টেন্সে, সুতরাং এটা হবে কি হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, হ্যাভটা প্রথমে বলবে। ওকে, এবার আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আগে বোঝার চেষ্টা করেন। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে কি জিনিস, যে আমাদের কাজটা মানে একটা নির্দিষ্ট সময় ধরে চলতে আছে। কন্টিনিউয়াস টেন্সের হচ্ছে নির্দিষ্ট সময় থাকে না, আর পারফেক্ট টেন্সে হচ্ছে মানে একটা নির্দিষ্ট সময় হ্যাঁ থাকে, যেমন 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা বা 5 ঘন্টা, এরকম একটা নির্দিষ্ট সময় থাকে। হ্যাঁ, আচ্ছা, যেমন আপনার ফর বা সিন্স দিয়ে নির্দিষ্ট সময় থাকে, তাহলে আপনি এখানে এই টেন্সে যে আছে এটা বুঝবেন কিভাবে, এটা বোঝার উপায় হচ্ছে বাক্যটা হচ্ছে সিন্স বা ফর, তারপরে নির্দিষ্ট একটা সময় থাকবে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এটার কিছু বিষয় আছে, যেমন আপনাকে ভালো করে বুঝতে হবে এখানে, এখানে ভুল হয়, এটা অনেক পরীক্ষা মানে অনেক ভুল করে, এটা পরীক্ষার্থীরা বেশি ভুল করে। সেটা হচ্ছে কয়েকটা ভার্বের সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে বি, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে নো, একটা হচ্ছে সি। এই 4টা ভার্বে একটু আপনাকে সতর্ক থাকতে হবে। ইংলিশের নিয়ম অনুসারে 4টা ভার্বে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে যদি সিন্স ফর দিয়ে সময় থাকে, তারপরেও আহ, তারপরেও হচ্ছে আপনাকে কি করতে হবে, এটাকে পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি কেমন একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। যেমন এখানে দেখেন, আমি একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। এটাতে আসি, যেমন এইটা দেখেন, এই প্রশ্নটা কি বলছে, ইট রেইন সিন্স মর্নিং। আচ্ছা, এখানে এটা কোন টেন্সে আছে, এটা আছে হচ্ছে সিন্স শব্দ আছে এবং তারপরে একটা টাইম আছে, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে মানে পারফেক্ট টেন্সে আছে নাকি, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, এটা তো নিঃসন্দেহে নাকি। হ্যাঁ, তাহলে আমরা এটা দাঁড়ান, হ্যাঁ। স্যার হ্যাঁ বলেন, শুনতে স্যার পাচ্ছি। এখানে স্যার 15 নম্বরটা তা আমি একটু পাই নাই, মানে নেট প্রবলেম করছিল, ওইটা একটু আবার যদি রিপিট করতেন। মানে এখানে হচ্ছে সিন্স আছে, তাহলে সিন্সের পরে হচ্ছে আমাদের সময় উল্লেখ আছে, সকাল হোক বিকাল হোক 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক যাই হোক, নির্দিষ্ট একটা সময় উল্লেখ আছে, সুতরাং এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়, প্রথমে হয় সাবজেক্ট, তারপরে সাবজেক্ট হ্যাভ প্লাস অথবা হ্যাভ হ্যাজ, হ্যাভ। তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে হচ্ছে সিন্স পর থাকে এবং সময় থাকে। আচ্ছা, তাহলে এখানে ইট দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, ইট হ্যাজ লিখবো অবশ্যই, হ্যাজ বিন, আর রেইনের সাথে আইএনজি যোগ, অর্থাৎ ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। হ্যাঁ, ঠিক আছে নেহাল। জি স্যার, স্যার এগুলো কি ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড আছে। হ্যাঁ জি নেহাল, স্যার, এখানে সিন্স আর ফরের মধ্যে পার্থক্যটা স্যার একটু বলুন। সিন্স আর ফরের মধ্যে মানে যৌক্তিক তেমন কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে আমাদের যখন আগে একটা পার্থক্য ছিল, এখন গ্রামারে সব একই ব্যবহার করে। তারপরেও আমি আপনাকে একটু বলে রাখি,
সেটা হচ্ছে সিন্সটা হচ্ছে আপনার পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে একটা নির্দিষ্ট উম, মানে পয়েন্ট ধরে আপনার চলবে। যেমন ধরেন মর্নিং, সকাল থেকে চলছে। এখন সকাল কয়টা থেকে বা কয় ঘন্টা ধরে এগুলো বলা নাই। হ্যাঁ, বুঝছেন শায়দ ব্যাপারটা কি? জি। আর ফরটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে কি 2 ঘন্টা বাবদ বা 4 ঘন্টা বাবদ বা 3 দিন বা 1 সপ্তাহ এরকম, মানে একটা নির্দিষ্ট পিরিয়ডের কথা উল্লেখ থাকে। তখন সেক্ষেত্রে আমরা ফর বসাই। ঠিক আছে? যদি বা এখন বর্তমান ইংলিশ গ্রামারে সিন্স ফর একই অর্থে ব্যবহার হয়। হুম। তো দুটার তারপরেও আপনি, একটা ব্যবহার হ্যাঁ করলে বলো। কি হবে? পরীক্ষার মধ্যে কি দুটার একটা ব্যবহার করলেই হবে? হ্যাঁ হ্যাঁ, আমি যদি পরীক্ষায় ট্রান্সলেটরে যে সিন্স এবং ফর যে কোনো একটা ব্যবহার করি তাহলে হবে কি? আপনি হচ্ছে পিরিয়ডের ক্ষেত্রে সচরাচর ফরই ব্যবহার করবেন। হ্যাঁ, পিরিয়ড মানে ধরেন আচ্ছা। 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 3 ঘন্টা, 2 দিন এরকম যদি বোঝায় তাহলে ফর ব্যবহার করবেন। আর আদারওয়াইজ আপনি হচ্ছে সিন্স ব্যবহার করবেন। হ্যাঁ, কিন্তু সালের ক্ষেত্রে আপনার হচ্ছে, যাক পয়েন্টার পিরিয়ডটা ভালো করে বুঝলে এগুলো ক্লিয়ার হবে, অসুবিধা হবে না। আচ্ছা, এরপরে চলে আসি আমরা পরের প্রশ্নে। যেমন উই আর গুড ফ্রেন্ডস। হ্যাঁ, উই ড্যাশ ইচ আদার ফর লং টাইম। হ্যাঁ, আচ্ছা একটা বিষয় খেয়াল করেন, এখানে এই প্রশ্নটাতে কোনো প্রকার ভার্ব দেওয়া নাই। হ্যাঁ, যে তাহলে এখানে আমরা হচ্ছে মানে বলছে আমরা ভালো বন্ধু, আমরা একে অপরকে অনেক দিন থেকে চিনি। মানে চেনা মানে কি, নো মানে হচ্ছে একে অপরকে চেনা। এখন খুব ইন্টারেস্টিং একটা বিষয় লক্ষ্য করেন, এখানে ফর আছে, ফরের পরে একটা সময় আছে। হ্যাঁ, সময় আছে, ফর লং টাইম। এখন এই যে ফর লং টাইম কথাটা আমি বললাম, হুম, এইটা হচ্ছে আহ, আপনার তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, তাই না? তাহলে এটা হওয়ার কথা কি, হ্যাভ বিন, হ্যাভ বিন কি নোয়িং, তাই না? হ্যাভ বিন নোয়িং হওয়ার কথা। কিন্তু এটা আসলে হবেটা কি, এটা হবে হ্যাভ নন। কেন হবে? কারণ আমরা প্রথমে আলোচনার সময় বললাম যে এই যে নো, কি কি বললাম, একটা বি, একটা হচ্ছে নো, হ্যাঁ, আর একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে কি সি। এই চারটা ভার্ব কখনো পারফেক্ট কন্টিনিউয়াসে হবে না। যদি এই চারটা ভার্ব থাকে তখন আপনাকে কি করতে হবে, পারফেক্ট কন্টিনিউয়াসের প্যাটার্নে যদি চলেও যায় তাও এটাকে পারফেক্ট টেন্সেই বসাতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আরো দু একটা উদাহরণ দেই, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন শি ড্যাশ আনকনসিয়াস ফর 4 আওয়ার্স। আচ্ছা এই প্রশ্ন তো ক্লিয়ার আপনার কাছে যে এটা হচ্ছে কোন টেন্সে বসার কথা। আচ্ছা আনমিউট করেন আপনি, আপনার নাম লেখা নাই তো বুঝতে পারছি না। তো এখানে হচ্ছে মানে, হ্যাঁ বলেন আপনার নাম কি? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনার নাম কি? সাফায়েত। আচ্ছা বলেন আপনি। আচ্ছা, হচ্ছে আপনি বলতেছেন যে ওই হ্যাভ বিন এবং হ্যাজ বিন এটা হচ্ছে কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য, তখন কি তারপরে হচ্ছে শুধু ব্র্যাকেটের মধ্যে রেইন দিয়ে আছে, তখন আমি কি করে বুঝবো এটা কি হ্যাভ বিন অর হ্যাড বিন নাকি হ্যাজ বিন? হ্যাডও হইতে পারতো। না, এই যে আপনার সিন্স আর ফর যুক্ত যে সেন্টেন্স টাইম মেনটেন হচ্ছে, এটা তো আপনার প্রেজেন্ট টেন্স, শুধুমাত্র কন্টিনিউ ইয়ার জন্য, পারফেক্ট টেন্সের জন্য, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ পারফেক্ট টেন্সের জন্য, তখন সেটা কি হ্যাড হবে নাকি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, এটা কিভাবে বুঝবো? না, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো আপনার হচ্ছে হ্যাভ আর হ্যাজই হয়, এই দুইটার বাইরে হয় না। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ আর হ্যাজই বসবে, অন্য কোনো হ্যাড বসার এখানে সুযোগ নেই। আচ্ছা এখন হ্যাভ আর হ্যাজ এর ভিতরে কনফিউশন হলে, যেমন আই এর সাথে হ্যাভ হবে, ও এর সাথে হ্যাভ হবে, দে এর সাথে হ্যাভ হবে। ঠিক আছে, হি এর সাথে হ্যাজ হবে, সে এর সাথে হ্যাজ হবে, ইট এর সাথে হ্যাজ হবে, এই তো। হ্যাঁ, এইগুলোই তো বিষয়, আর বাদ বাকি মানে হ্যাভ হ্যাজ এর এইটুকুই ব্যবহার। ঠিক আছে? আর যখন আপনার পাস্ট পারফেক্ট টেন্সে যাবে তখন হচ্ছে এটা হবে কি আপনার আহ, মানে হ্যাড হবে সেই সময় গিয়ে, সেটা ভিন্ন বিষয়। তো ফর এবং সিন্সের ব্যবহার হয়। হ্যাঁ, সিন্স তো এবং আমি পরে পরে যদি সময় থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আমি বলছিলাম কি সেন্টেন্সটা থেকে আমি বুঝবো কিভাবে এটা কি মানে ফার্স্ট পারফেক্ট আর ওই প্রেজেন্ট পারফেক্ট? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট, সিন্স এবং পরের পরে সময় থাকলে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। এখন চলে আসি হচ্ছে এই প্রশ্নটা, যেমন মোজাম্মেল লিখছে শি হ্যাজ বিন আনকনসিয়াস ফর
লং টাইম। আচ্ছা, এখন ব্যাপারটা খেয়াল করেন যে আমরা জানি যে ফরের পরে সময় থাকা অবস্থায় হচ্ছে মানে আমরা কি করব, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো। কিন্তু এখানে বি যেটা, এটা তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, তাহলে এটা পারফেক্ট টেন্স বসাতে হবে। তাহলে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? হ্যাভ আর হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে হ্যাজ বিন হবে। অর্থাৎ শি হ্যাজ বিন আনকনসিয়াস ফর 4 আওয়ার্স। হ্যাঁ, এরকম। আচ্ছা, তারপরে দেখেন এটা বলছে মিনা ড্যাশ ইল ফর এ মান্থ। হ্যাঁ, এখন সিন্স ফর আছে, আপনি যদি মনে করেন যে এটা আমরা হ্যাভ, মিনা হ্যাজ বিন বিং এভাবে লেখেন তাহলে ভুল হবে। কারণ কি? কারণ এটার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, তাহলে হচ্ছে মিনা হ্যাজ বিন ইল সিন্স ফর ফর ইল ফর এ মান্থ। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা আসি, যেমন এখানে সিন্স লাস্ট ইয়ার, সিন্স আছে, সিন্সের পরে সময় আছে, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে আপনি কি আই হ্যাভ বিন সিং লিখতে পারবেন? সিটা তো কন্টিনিউয়াস টেন্স হবে না, তখন আমরা কি করব, এটা এটা লিখবো হচ্ছে আই হ্যাভ সিন হিম ওয়ান্স। হ্যাঁ, মানে পারফেক্ট টেন্সে ব্যবহার করবো। ওকে, বুঝতে পারছেন তো, বিষয়টা বুঝছেন তো? হুম। যেমন এই বাক্যটা দেখেন তো, কেউ করতে পারেন কিনা, দ্য টেস্ট ইজ গোয়িং অন। ওই, এই বাক্যটা দেখি কেউ মানে বুঝতে পারেন কিনা। আচ্ছা, পলাশ লেখছে হ্যাভ হ্যাড হবে। আচ্ছা, আর কেউ কোনো আনসার করতে চান? হ্যাভ বিন হবে। আচ্ছা, সিফাত বলছে হ্যাভ বিন হবে। হ্যাভ নট। আচ্ছা, এখানে দেখেন প্রথম কথা হচ্ছে দ্য টেস্ট ইজ গোয়িং অন, মানে পরীক্ষাটা ভালোভাবে চলছে, এখানে কোনো সমস্যা ধরা পড়েনি। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে সমস্যা ধরা না পড়লে আমরা কি লিখবো? হ্যাভ নট, মানে এটা হ্যাভ নট, আর মূল ভার্ব হচ্ছে হ্যাভ এর হ্যাড হবে। হ্যাঁ, কেন? কারণ এটা, এই হ্যাভটা তো হচ্ছে আপনার, এটা মূল ভার্ব বসালে আপনার অক্সিলারি ভার্ব হ্যাভ নট হবে, হ্যাভ নট হ্যাড এনি প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই কয়েকটা একটু দেখবেন, আমরা হচ্ছে যে মানে এখানে উদাহরণগুলো একটু পড়বেন, এইগুলো ঠিক আছে, পড়লেই বুঝতে পারবেন। এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে আমরা আগামী দিন দেখবো। হ্যাঁ, মানে আমরা প্রথম দিনে তো যা শুধু এই কয়েকটা জিনিস দেখালাম, কাল আগামী দিনে আমরা রাইট ফর্ম ভার্ব এগুলো শেষ করব। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের আমি ছোট্ট একটা জিনিস একটু পড়াবো, 10 মিনিট সময় নিয়ে। উম, এটা একটু ধারণা দেবো, সেগুলো আপনারা একটু আজকে চেষ্টা করবেন বাসায় সবাই। হ্যাঁ, সেটা হচ্ছে যেহেতু আপনাদের নতুন ব্যাচে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন। এর থেকে আমি জাস্ট শুধু পাকিস্তান আমলের সামান্য কিছু ধারণা আপনাদের আজকে দিব, অল্প একটু, যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। এগুলো একটু পড়বেন, যে শীটটা দেওয়া আছে। আচ্ছা, পাকিস্তান আর হচ্ছে উম, আহ, মানে ভারত স্বাধীন হয় কত তারিখে? পাকিস্তান স্বাধীন হয় হচ্ছে 14ই আগস্ট, আর হচ্ছে ভারত স্বাধীন হয় হচ্ছে 15ই আগস্ট। এর আগের যে ইতিহাস আছে, অনেক ইতিহাস আছে, এগুলো আপনাদের আমরা পরে পড়াবো, কারণ এগুলো প্রাথমিক অবস্থায় প্রথম দিকে এগুলো জানাটাই ভালো, কারণ এগুলো থেকে পরীক্ষায় আসে তো। এখান থেকে আমরা শুরু করি, এখান থেকে আমাদের 1975 সাল পর্যন্ত, 47 থেকে 75 পর্যন্ত খুব মনোযোগ দিয়ে পড়বো, মানে ইতিহাসের ভিতর যাতে কোনো কিছু মানে গ্যাপ না থাকে। ঠিক আছে। আচ্ছা, তে 1947 সালের 14ই আগস্ট হচ্ছে পাকিস্তান স্বাধীনতা লাভ করে। হ্যাঁ, আচ্ছা, আর ভারত লাভ করে 15ই আগস্ট। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে এ- এই দুইটা দুই দিনে কেন হলো? মানে ব্রিটিশরা তো একই দিনে চলে গেছে, তাই না? একই দিনে চলে গেছে, তাহলে একই দিনে যদি চলে যায়, তাহলে দুই দেশের স্বাধীনতা 2 দিন হলো কেন? মানে 14ই আগস্ট তো পাকিস্তান আর ভারতেরও হতে পারতো একসাথে, তাই না? আচ্ছা, তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে যে যখন আসলে ভারত মানে
ভারতকে পাকিস্তান বিশ্বাস করতো না। মানে মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের কাউকে বিশ্বাস করতো না। তো যখন জানতে পারছিল যদি এরকম হয়, যে যদি আগের দিন যদি ভারত স্বাধীন হয় আর পাকিস্তান যদি পরের দিন স্বাধীন হয়, তাহলে মোহাম্মদ আলী জিন্নাহর বিশ্বাস ছিল যে ভারত স্বাধীন হওয়ার পরের দিনই পাকিস্তানের অংশ দখল করে নেবে, মানে আমাদেরকে আর কোনো সুযোগই দিবে না। এই জন্য আগের দিন লর্ড মাউন্টব্যাটেনকে করাচিতে নিয়ে গিয়ে তার কাছে সব ফাইল হ্যান্ড ওভার করার পরে তারপরে আপনার পাকিস্তান স্বাধীন, মানে ভারত মেনে নেয়, তারপরে ভারতকে পরের দিন ডিক্লেয়ার করে। মোহাম্মদ আলী জিন্নাহর এটা একটা শর্ত ছিল। হুম। মানে ভারত পাকিস্তান যখন স্বাধীন হয় তখন যে মানচিত্র ভাগ হয়েছিল, সেই মানচিত্র যে ভাগ হুম, হচ্ছে করা হয়েছিল সাইরিল র্যাডক্লিফ, তো সেখানে ভারত কোন কোন অংশ পাবে সেটা আগে ভারতকে জানানো হয়েছিল। হ্যাঁ, যেমন আপনার কলকাতা ভারত পাবে, এটা আগে থেকেই জানতো ভারতের যারা বড় বড় লিডার ছিল, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, হ্যাঁ, শিবপ্রসাদ রায়, এরা সবাই জানতো যে ভারত কোন কোন জেলা, কোন কোন অঞ্চল, প্রদেশ এগুলো পাবে। আর পাকিস্তানকে এটা জানানো হয়নি। হুম। যে যে ডিক্লেয়ার করার, মনে করেন যেদিন সীমানা ভাগ করার জন্য মিটিং বসে, সেদিনকে এই মিটিং এ একটা মানচিত্র ফেলে দেওয়া হয়, দিয়ে ব্রিটিশরা ভাগ করে দিয়ে বলে যে এই অঞ্চলটুকু ভারত পাবে, এই অঞ্চলটুকু পাকিস্তান পাবে। হ্যাঁ। তো যে কারণে ওখানে আপনার যে সমস্যাটা হয়ে যায়, পাকিস্তান তো নিতান্তই কম ল্যান্ড পায়, এবং যেগুলো অনেক এক্সপেক্টেড ছিল, যেমন মুর্শিদাবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা ছিল, মুর্শিদাবাদ তো পায়নি। ঠিক আছে। তো এই কারণে পাকিস্তান তখন মানে হতাশ হয়, কিন্তু হতাশে উপায় ছিল না, কারণ মেনে না নিলে কিছু করণীয় নাই, কারণ বড় বড় নেতারা সব ছিল মানে ভারতের। যে কারণে মোহাম্মদ আলী জিন্নাহ একা আর কিছু করতে না পারে, এটা মেনে নেয়। তখনই মোহাম্মদ আলী জিন্নাহর একটা কনফিউশন হয় যে যদি ভারত আগের দিন স্বাধীন হয় তাহলে আমাদেরকে স্বাধীনতা মানে নাও দিতে পারে, এই জন্য তারা আগের দিন আগে স্বাধীনতা নিয়ে নেয়। তারপরে এবং উনি ভারত স্বাধীনতা আইনে কিন্তু এরকমও ছিল যে স্বাধীন হওয়ার পরেও গভর্নর জেনারেল থাকবেন লর্ড মাউন্টব্যাটেনই থাকবেন। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ তখন স্বাধীন হওয়ার সেই রাতেই ঘোষণা করে যে আই এম দ্য গভর্নর জেনারেল অফ ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। হ্যাঁ। তো এই জন্য মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। ঠিক আছে। ভারতের কিন্তু মাউন্ট ব্যাটেন, এবং সেই সময় তিনি প্রাইম মিনিস্টার হিসেবে নিয়োগ করে লিয়াকত আলী খান। আর এই আমাদের যে তখন প্রদেশ ছিল কয়টা, মোট পাঁচটা। এই পাঁচটা প্রদেশের মধ্যে বাংলা প্রদেশের মুখ্যমন্ত্রী দেয় নুরুল আমিনকে। ঠিক আছে, এই তথ্যগুলো একটু পড়বেন। এরপরে 1949 সালে, মানে 47 সালে 2 বছর পরে, এখানে ইন্টারেস্টিং ব্যাপার আমাদের দেশ ভাগের আগে 1937 সালে একটা ইলেকশন হয়েছিল, প্রাদেশিক নির্বাচন। ঠিক আছে। 1946 সালে একটা ইলেকশন হয়েছিল, 47 সালে তো দেশই ভাগ হয়ে গেল। তো এই ইলেকশনে বাঙালির যে নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ আপনার বড় বড় বাঙালি লিডাররা জয়লাভ করেছিল, কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ যেদিন ক্ষমতায় আসে সেদিন সবাইকে বাতিল করে দিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে বানায় দেয় নুরুল আমিনকে। এতে সোহরাওয়ার্দী খুবই ক্ষুব্ধ হয় এবং বিরক্ত হয়, এবং সোহরাওয়ার্দী এবং আবুল হোসেন দুইজন এর উদ্যোগে 1949 সালে 23শে জুন ঢাকায় একটা মানে রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পূর্ব পাকিস্তান মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, কত তারিখে? ওকে। আচ্ছা, মানে কে এম দাস লেন রোডে এটা প্রতিষ্ঠিত হয়। তো 1949 সালে মানে এটা প্রতিষ্ঠিত হয়। 1953 সালে একটা মানে মিটিং এ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই এটাতে আচ্ছা, কায়ুম কিছু বলতেন? জি স্যার, স্যার এই 1949 সালের 23শে জুন যে মুসলিম লীগটা তৈরি হয়, এই মুসলিম লীগটা কি বর্তমানে এই আওয়ামী লীগ হ্যাঁ, হ্যাঁ, বর্তমান আওয়ামী লীগ যে, এটাই ভারতবর্ষের অনেক প্রাচীন একটা রাজনৈতিক দল। হ্যাঁ, এটা কিন্তু পাকিস্তানের আসলে এই মুসলিম লীগের যারা নেতা ছিল তারা কিন্তু আগে পাকিস্তান যে পিপলস পার্টি আপনার আগে তো ওই আপনার উম, ছিল মুসলিম লীগ নামে একটা দল ছিল, 1906 সালে যেটা প্রতিষ্ঠিত হয়, নিখিল ভারত মুসলিম লীগ, মানে ভারতের। সেটার প্রধান ছিল কে? মোহাম্মদ আলী জিন্নাহ। হ্যাঁ। তো মোহাম্মদ আলী জিন্নাহর সাথেই কিন্তু এরা রাজনীতি করে
এরা কিন্তু হচ্ছে আপনার পাকিস্তানকে সেই সময় ভারত থেকে আলাদা করছিল। এই হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, আবুল হোসেন, ভাসানী সবাই। কিন্তু যখন মানে শেখ মুজিবুরও ছিল তাদের মধ্যে, যখন দেখলো যে 47 সালে যখন দেশ স্বাধীন হয়ে গেল, তখন মোহাম্মদ আলী জিন্নাহ কি করলো, সবাইকে বাদ দিয়ে নুরুল আমিনকে পাওয়ারে বসায় দিল। হ্যাঁ, যে কারণে যে কারণে এরা খুবই ক্ষুব্ধ হয় এবং পরবর্তীতে হচ্ছে তারা একটা দল গঠন করে, যেটার নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। মানে মুসলিম লীগ একটা দল আছে কিন্তু, যেটা নিখিল ভারত মুসলিম লীগ, আর একটা দল হলো সেটার নাম হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। হ্যাঁ, যেমন এখন এই যে আমাদের দেশে বিএনপির একটা দেখেন দল তৈরি হয়েছে, তৃণমূল বিএনপি। হ্যাঁ, তো একদিন খবরে বলছে যে মানে বিএনপি নির্বাচনে আসবে, আমি তো খবর শুনে অবাক। পরে দেখি কমেন্টের মধ্যে লিখছে তৃণমূল বিএনপি। মানে সাংবাদিকরা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে শয়তান যারা মানে ইয়ে ছিল, মনে করেন যে মানে যারা শয়তানিতে সর্বশ্রেষ্ঠ ডিগ্রি অর্জন করে তারা সাংবাদিক হয়। আচ্ছা, তে 1953 সালে মৌলানা ভাসানীর সভাপতিত্বে একটা হচ্ছে উম, মানে বৈঠক হয়। সেই বৈঠকে ভাসানী প্রস্তাব করে যে মুসলিম শব্দটা আমরা বাদ দিব। আচ্ছা, কেন বাদ দিব? এটার একটা প্রভাব ছিল, প্রভাবটা অনেক বিষয় আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে তখন দেখা যাচ্ছে প্রায় 50-50 ছিল। মানে মুসলমান ছিল অর্ধেক, অর্ধেক ছিল হচ্ছে হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্ম মানুষ ছিল। তো যে কারণে পলিটিক্সটাকে আগাতে হলে অর্ধেক মানুষকে বাদ দিয়ে তো আর রাজনীতি করা যাবে না। আর এই জন্য হচ্ছে সে মুসলিম শব্দটা মৌলানা ভাসানের পরামর্শে 1955 সালে এটা তুলে দেওয়া হয় এবং নাম করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। ঠিক আছে। হুম। আচ্ছা, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। আচ্ছা, এই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ যখন গঠন হয় মুসলিম লীগ, তখন সভাপতি ছিল ভাসানী, আর সাধারণ সম্পাদক ছিল শামসুল হক, যুগ্ম সম্পাদক ছিল শেখ মুজিবুর রহমান। অর্থাৎ আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠা হয় তখন থেকেই কিন্তু এনারা কিন্তু হচ্ছে কি মানে মোটামুটি ভালো পদে শুরুতে ছিল। তো যাই হোক, এরপরে চলে আসে আমাদের ভাষা আন্দোলন। আহ, আমাদের দেশ মানে ভাষা আন্দোলন একটা গ্রাউন্ডটা চিন্তা করেন, খুব ছোট্ট একটা গ্রাউন্ড যদি এখানে আমরা বলি যে একটা ভাষা আহ, মানে 56.40% মানুষ কথা বলে টোটাল পাকিস্তানে, হোল পাকিস্তানে। হুম। প্রায় আপনার মানে 11 কোটি মানুষের মধ্যে, পাকিস্তানের 11 কোটি মানুষ ছিল সেই সময়, 11 কি 11.5 কোটি মানুষ ছিল। সেখানের 56% মানে 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো। ঠিক আছে। আর উর্দু ভাষায় কথা বলতো 3% মানুষ, 3.27% মানুষ। আপনি একটা গ্রাউন্ডটা চিন্তা করেন, মানে অন্যান্য ভাষা যেমন বেলুচিস্তানি ভাষা ছিল, পশতুন ভাষা ছিল, এমনকি হিন্দি ভাষা ছিল, অন্যান্য ভাষা ছিল। তো সেই ভাষাগুলো কিন্তু হচ্ছে পাকিস্তানের মেজর মানুষ কথা বলতো, কিন্তু মাত্র 3% মানুষ হচ্ছে উর্দু ভাষায় কথা বলতো। তো এখন এই পাকিস্তান যখন সৃষ্টি হলো তখন হচ্ছে মানে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এইটা নিয়ে একটা প্রশ্ন দেখা দেয়। এই প্রশ্নটার কনসেপ্টটা তারা পেয়েছিল কোথা থেকে? পেয়েছিল হচ্ছে যে পাকিস্তান যেহেতু ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে, সুতরাং এই যে ভাষা, এই ভাষাটা আমাদেরকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কেন? কারণ এই যে আমরা বাংলা যে ভাষায় কথা বলি এবং হিন্দি যে ভাষায় কথা বলি, এই দুইটা ভাষা হচ্ছে কি ভাষা? এই ভাষা দুইটা হচ্ছে আহ, বলে কি মানে হিন্দুদের ভাষা। আচ্ছা, তো এই জন্যই ভাষা চেঞ্জ না করলে আমাদের যে মুসলিম মানে কমিউনিটি হিসাবে আমরা স্বতন্ত্র মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না, এরকম একটা কনসেপ্ট ছিল। হ্যাঁ, এবং এগুলো বড় বড় রামছাগল ছিল, তার মধ্যে একজন ছিল হচ্ছে চৌধুরী খালেকুজ্জামান, আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। এনারা এগুলা প্রস্তাব দেয়। এনাদের লেখাপড়ার অবস্থা কি ছিল তাহলে বোঝেন। হুম। তো এনারা এসব প্রস্তাব দিয়েছিল যে উর্দুকে রাষ্ট্রভাষা করতে হবে। আচ্ছা, উর্দু ভাষাটা কোথা থেকে আসছে আপনারা জানেন? যে উর্দু ভাষাটা আপনারা কি বলতে পারবেন যে উর্দু ভাষায় যে কথা হলো উর্দু, উর্দু কিন্তু হচ্ছে অরিজিনাল হিন্দুদের ভাষা। মানে ভাষার তো আর কোনো ধর্ম হয় না। তারপরেও এই উর্দু যে ভাষাটা, এইটাতে কথা বলতো কে জানেন? উর্দু উর্দু ভাষায় কথা বলতে হচ্ছে শ্রীকৃষ্ণ। মানে হিন্দুদের যে দেবতা আছে একজন, শ্রীকৃষ্ণ, সে হচ্ছে উর্দু ভাষায় কথা বলতো। হ্যাঁ, তো এই যে উর্দু ভাষায় কথা বলতো, তার ভাষা যদি হচ্ছে আপনার এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই জন্য বলছিল যে আমরা আরবি ভাষাকে রাষ্ট্রভাষা করতে পারি, কারণ আরবি হচ্ছে আমাদের হচ্ছে আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে এবং মুসলিমদের ভাষা হচ্ছে আরবি। আমরা উর্দুকে কোনোভাবে মানতে পারি না, কারণ উর্দু হচ্ছে কি, এটা হচ্ছে
হিন্দুদের ভাষা। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মুখের ভাষা। হ্যাঁ, এটা সত্য। কারণ উর্দু ভাষার উৎপত্তি হয়েছে কোথায়? ইয়েতে, ওই জায়গার নাম কি, বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবনে উৎপত্তি, তাহলে ওটা শ্রীকৃষ্ণের জন্মস্থান ওখানে। তার বাবা মা, কাকা ভাস্তি সব ওখানেই তো বড় হয়েছে। তো এই যে যখন উর্দু ভাষা যে প্রস্তাব দিল, তার বিরুদ্ধে স্পেশালি প্রতিবাদ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রফেসর ছিল, তারা তো প্রতিবাদ করবে ডেফিনেটলি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাদের ভিতরে অগ্রগণ্য ছিল, ডক্টর এনামুল হক, এনারা প্রতিবাদ করেন। সাথে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে তখন যখন এই কথা বলল, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে বলল যে এ হচ্ছে ভারতের দালাল। আমাদের দেশে ধরেন সত্য কথা বা ন্যায় কথা বলতে গেলে এই কথা বলে সবাই। বা ধরেন আপনি যদি একটা ভালো কথা বলতে চান, তখন বলবে হিন্দুদের দালাল, ভারতের দালাল, হ্যান ত্যান, এরকম ফালতু কিছু কথা বলে মানুষ, মানুষের এটা অভ্যাস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো লোককেও এরকম ধরনের কথা তখন শুনতে হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তখন বলছিল যে ঠিক আছে, আমরা হিন্দু মুসলিম এটা সত্য কথা, হিন্দু আছে এখানে, মুসলমান, সব ধরনের মানুষই বাস করি। কিন্তু এটাও সত্য, তার থেকে আরেকটা সত্য আছে, সেটা হচ্ছে আমরা বাঙালি। আমরা যে সবাই মিলে বাঙালি, এই কথাটা তার মিথ্যা না। হ্যাঁ, উনি এই কথাটা বলছিল। তো এই কথাটা আবার দেখি এখন অনেকেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকেও আবার ছোট করার জন্য অনেকেই বলে যে এ নাস্তিক, হ্যান ত্যান, এটা ওটি। তো যাই হোক, এখন কি বলবো, ধরেন এগুলো বলার কিছু নাই। তো যাই হোক, 1947 সালে দেশ ভাগ হলো কবে? 47 সালে 14ই আগস্ট। 15ই আগস্ট থেকে আমাদের মূলত দেশের সাথে শুরু, তাই না? আর সেপ্টেম্বর মাসের 2 তারিখ মানে কয়দিন গেল? 15 দিন। এই 2 তারিখ মানে 15 দিনেই পাকিস্তানের সাথে আমাদের গন্ডগোল শুরু, প্রথম ভাষা নিয়ে। সেটা 2 সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল আবুল কাশেম। উনি একটা মানে সংগঠন তৈরি করলেন, যেটার নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিস মানে হচ্ছে সংস্কৃতির মানে বৈঠকখানা এরকম আর কি। হ্যাঁ, সেখানে একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনে উনি একটা প্রস্তাব করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এটাই ছিল প্রথম সংগঠন। এখান থেকে একটা বই বের করা হয়। এই বইটার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। হুম, বইটার নাম এটা। সে বইটাতে 3টা প্রবন্ধ থাকে, 3জন লেখে। একজন হচ্ছে ডক্টর কাজী মোতাহার হোসেন, উনি হচ্ছে ফিজিক্সের প্রফেসর ছিলেন। আবুল মনসুর আহমেদ, ওনার চিনার কথা আপনাদের। এই যে বর্তমান যে প্রথম আলো আছে, প্রথম আলো সম্পাদক কি মতিউর রহমান, মতিউর রহমানের বাপের নাম আবুল মনসুর আহমেদ। ঠিক আছে। আর হচ্ছে অধ্যাপক আবুল কাশেম। এই 3জন 3টা প্রবন্ধ লেখে। প্রবন্ধটাতে মানে এই বিষয়গুলো সুন্দর করে বিশ্লেষণ করে তুলে ধরে যে হচ্ছে আমাদের রাষ্ট্রভাষা কি হওয়া উচিত। বুঝতে পারছেন? এই তথ্যগুলো খুব মনোযোগ দিয়ে পড়বেন, মানে এগুলা কোনোটাই কাটছাট করা যাবে না, তাতে আপনারই সমস্যা হবে। হুম, মানে অন্য কিছু আমরা যাই করি না কেন, অন্য অন্য চ্যাপ্টারে আমরা হয়তো একটু সময় কম দিয়ে পড়বো, কিন্তু এই যে চ্যাপ্টার গুলো, এগুলোতে যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু আপনার পরীক্ষায় পারবেন না, ভাইভাতেও ফেল করবেন। আচ্ছা, এরপরে আসি। যাই হোক, 1947 সালে তখন রাষ্ট্রভাষা, তখন তো পাকিস্তানিরা মোটামুটি ডিক্লেয়ার দিয়ে দিছে যে রাষ্ট্রভাষা হবে উর্দু। তো যে কারণে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। হ্যাঁ, অধ্যাপক নুরুল হক ভূঁইয়ার ইয়েতে 1948 সালের, হ্যাঁ, 23শে ফেব্রুয়ারি, তারিখটা খুব ভালো করে মুখস্থ করবেন, এটা পরীক্ষায় আসে। 1948 সালে 23শে ফেব্রুয়ারি, 47 সাল চলে গেল। 48 সালে 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের তখন যে পার্লামেন্ট অধিবেশন, সেখানে ইংরেজির পাশাপাশি উর্দু ভাষাতে কার্যক্রম রেকর্ড হচ্ছে। আপনি চিন্তা করেন, মানে এই মানুষ বক্তৃতা দিচ্ছে এবং সংসদের বক্তৃতা কিন্তু রেকর্ড করে রাখা হয়, জানেন তো? তো সে রেকর্ড হচ্ছিল। হুম, মানে কার্যক্রম যে সেই সময় সেখানে প্রতিবাদ করে হচ্ছে এই অঞ্চলের সংসদ সদস্য ছিল ধীরেন্দ্রনাথ দত্ত নামে, ওনার বাসা হচ্ছে কোথায়, কুমিল্লাতে। হুম, এখন কথা হচ্ছে যে এই, এবং উনি বলে যে না, আসলে আপনারা উর্দুতে করেন, ইংরেজিতে করেন, এটা সমস্যা না, সমস্যা হচ্ছে বাংলা ভাষাতেও আমাদের রেকর্ডটা থাকা দরকার, কারণ আমরা বাঙালি অঞ্চলের প্রতিনিধি। হুম, তো যখনই ঝামেলাটা বাঁধলো কোথায়, বাঁধলো হচ্ছে উনি প্রতিবাদ করছে, বাংলা ভাষাতে কথা বলতে চেয়েছে এবং রেকর্ড করতে বলেছে। আর পাশাপাশি আরেকটা সমস্যা, সে হচ্ছে হিন্দু লোক। এখন এই ধীরেন্দ্রনাথ দত্তকে সবাই ধোলাই দেওয়া শুরু করলো যে এ ভারতের দালাল, এই ভাষাকে চালু করতে চায়, আরো সমস্যা হয়ে গেল। এবং ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু আপনার হচ্ছে এই আহ, মানে শহীদ বুদ্ধিজীবী, মানে 1971 সালে এনাকে কিন্তু 14ই ডিসেম্বর হত্যা করা হয়েছে। পলাশ বলছে কি যে ভাষা আন্দোলনের সূত্রপাত, আচ্ছা, ভাষা আন্দোলনের সূত্রপাত 1948 সালে। মানে 48 সাল লিখতে পারেন অথবা 47 সালে লিখতে পারেন, যে কোনো একটা লিখলে হবে, কারণ 47 সালে মানে রাষ্ট্রভাষা
মূলত 48 সাল থেকে ফর্মালি শুরু হয়। 1948 সালে ভাষা আন্দোলন শুরু হয়, যেটা 52 সালে এসে ফাইনালাইজ হয়। আচ্ছা, তো এই যে তখন গণপরিষদ এটা বাতিল করে দেওয়ার পর বাঙালিদের ভিতরে একটা অসন্তোষ তৈরি হয়। হ্যাঁ, এর প্রেক্ষিতে 1948 সালের 2 মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটা গঠন করা হয়, যে আমরা সব দল, সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে আসে, যে আমাদের রাষ্ট্রভাষায় কি করতে হবে, রাষ্ট্রভাষাকে মানে বাংলার জন্য আন্দোলন করতে হবে। ঠিক আছে, এবং 11ই মার্চ একটা ধর্মঘটের ডাক দেয়, হরতাল। হুম, এবং পুলিশ ফায়ারিং করে। এই ফায়ারিং এ সেই সময় অনেক ছাত্র আহত হয়, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় ভাষা আন্দোলনের মানে মুখ্য ভূমিকায় চলে আসে, এবং শামসুল হক, গাজী গোলাম মাহবুব, অলি আহাদ এনারা অ্যারেস্ট হয়। হ্যাঁ, এই যে 11 মার্চকে 1948 সাল থেকে 52 সাল পর্যন্ত ভাষা দিবস হিসেবে পালন করা হতো, যেটা এখন পালন করা হয় হচ্ছে কত তারিখ, 21শে ফেব্রুয়ারি, যেটা 1952 থেকে 11 মার্চ প্রতি বছর ভাষা দিবস পালন করা হতো। হ্যাঁ, 52 সাল পর্যন্ত, 48 থেকে 52 সাল পর্যন্ত। আচ্ছা, এরপরে এই 21শে মার্চ 1948 সালে জিন্না, মোহাম্মদ আলী জিন্না, গভর্নর জেনারেল, উনি ঢাকায় আসেন। হ্যাঁ, ঢাকায় আসেন। মোহাম্মদ আলী জিন্না এত পাওয়ারফুল একজন মানুষ ছিলেন, এবং ওনার জীবনে উনি একবারই ঢাকায় এসেছেন, এই 1948 সালে 21শে মার্চ, মানে ওনার লাইফ টাইমে পুরাটা, উনি আর পরে আর আসেনি। ঠিক আছে, তো উনি যখন বর্তমানে সরওয়ার্দী উদ্যান যেটা ঢাকায়, আপনারা চিনেন সবাই, রেসকোর্স ময়দান আগে ছিল, সেখানে উনি ডিক্লেয়ার দেন যে উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তো এই কথাটা যেখানে বলে, ওখানে কিন্তু অনেক নেতা ছিল, বড় বড়, হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ভাসানী বলেন, পূর্ব বাংলার যত লিডার ছিল সবাই ওখানে ছিল। হ্যাঁ, কিন্তু কেউ সাহস করেনি তার বিরুদ্ধে একটা কথা বলা, কারণ সে সবচেয়ে পাওয়ারফুল লিডার ছিল। তার কথার উপরে কেউ কথা বলতে পারতো না, কেউ টু শব্দ করেনি, সবাই মেনে নিছে কথাটা। হ্যাঁ, কিন্তু উনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে 24শে মার্চ এই ডিক্লারেশনটা দিল, তখন কিন্তু ছাত্ররা এটার প্রতিবাদ করছে। ছাত্ররা তো প্রতিবাদ করবেই, প্রতিবাদ ছাত্র ছাড়া আর কে করার আছে দুনিয়ায়, সবাই তো মানিয়ে নেওয়াটার উস্তাদ। তারপরে আসেন 1948 সালে এই জিন্না চলে গেল। জিন্না তখন এখানে বুঝতে পারলো যে আমাদের আসলে ছাত্ররা আমাদেরকে খুব একটা পছন্দ করে না। এরপরে আসলে লিয়াকত আলী খান প্রাইম মিনিস্টার, উনি একই কথা বলল, সমস্যাটা সেখানে বাঁধলো। আর একটা খারাপ একটা কাজ করছে দেখেন, মৌলানা আকরাম খা নামে একজন ভদ্রলোক ছিলেন, ওনাকে সভাপতি করে একটা ভাষা কমিটি করলো, যে এই ভাষাটাকে চেঞ্জ করতে হবে, শিক্ষার ভাষাটাকে চেঞ্জ করতে হবে, আমাদের গদ্য পদ্য কবিতা সাহিত্য এগুলো সব চেঞ্জ করতে হবে, মানে বাংলায় কিচ্ছু রাখা যাবে না, রবীন্দ্রসঙ্গীত আগে বাদ দিতে হবে। ঠিক আছে, তারপরে আপনার কাজী নজরুল ইসলামের যে একটা কবিতা ছিল না, হচ্ছে ভোর হলো দোর খুলো, খুকুমনি উঠোরে, ওই ডাকে জুই শাকে, ফুলকপি ছোট রে। হ্যাঁ, তো এখানে এগুলো কবিতা, ফালতু কবিতা সব হচ্ছে বাদ দিতে হবে। এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে ফজর হলো দোয়ার খুলো। হ্যাঁ, মানে আপনার আরবি ফার্সি ভাষার প্রয়োগ করতে হবে। তারপরে হচ্ছে যেমন একটা কবিতা ছিল মদন মোহন তর্কালঙ্কারের, কবিতাটা হচ্ছে সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই কবিতাটা চেঞ্জ করে কিভাবে তৈরি করলো মৌলানা আকরাম খা, উনি করলো হচ্ছে ফজরে উঠে আমি দিলে দিলে বলি, সারাদিন আমি যেন নেক দিলে চলি। এইরকম ভাবে আপনার ভাষা সাহিত্য সবকিছু পরিবর্তন করার জন্য একটা 1949 সালে একটা কমিটি গঠন করে, 17 সদস্য, যেটা পূর্ব বাংলা ভাষা কমিটি নাম। এনারা চেষ্টা করছিল কিন্তু পারেনি, কারণ এইভাবে কবিতা পড়ে খুব একটা আরাম পাচ্ছিল না বাঙালি। হ্যাঁ, যাক 1950 সালে লিয়াকত আলী খান আবার একে ডিক্লেয়ার দেয়, তখন থেকে আন্দোলনটা মোটামুটি খুব জোরে সোরে হয়। হ্যাঁ, আচ্ছা, এরপরে 1952 সালের 31শে জানুয়ারি আওয়ামী লীগ, তখন রাজনৈতিক দল ভাষা আন্দোলনের মধ্যে ঢুকে যায়, এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তখন দায়িত্ব নেয় ভাষা আন্দোলনে। কাজী গোলাম মাহবুবকে তখন সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে তার আহ্বায়ক বানায় দেওয়া হয়। এরাই মূলত এই হচ্ছে 21শে ফেব্রুয়ারি 1952 সাল, বাংলা ছিল কত, 8ই ফাল্গুন 1358 সাল, এটা তারিখ সব ভালো করে পড়বেন, বৃহস্পতিবার। সেদিন হচ্ছে হরতাল ডাকে, এই হরতালে পুলিশ ফায়ারিং করে এবং সেখানে অনেকেই হচ্ছে মারা যায়। হ্যাঁ, তো এই মারা যাওয়ার আমাদের একটা লিস্ট আছে। হ্যাঁ, এই লিস্ট আমার শিটেও দেওয়া আছে, এখানে আপনাদের আমি দেখাবো। যাক, এর ভিত্তিতে 1956 সালে সংবিধানে 214 নম্বর ধারায় মানে এটা অ্যাটাচ করা হয় যে বাংলা আর উর্দু দুইটাই হবে রাষ্ট্রভাষা। ঠিক আছে, আচ্ছা,
এবং এই আপনার ভাষা সৈনিক কারা? ভাষা সৈনিক আপনার হচ্ছে যারা ভাষা আন্দোলন করেছে, যেমন অলি আহাদ, আব্দুল মতিন, গাজীউল হক, আপনাদের চেনার কথা না, অনেকে মারা গেছে, কাজী গোলাম মাহবুব, কামাল লোহানী, রওশন আরা বাচ্চু, অনেকেই, এই ডক্টর সুফিয়া কামাল, ডক্টর আনিসুজ্জামান করোনার মধ্যে মারা গেল, প্রফেসর সৈয়দ শামসুল হক কুড়িগ্রামের, উনিও মারা গেছে। হ্যাঁ। আর ভাষা শহীদ কারা? ভাষা শহীদ হচ্ছে যারা যারা ভাষা আন্দোলনের সময় শহীদ হয়েছে, মারা গেছে, তারা হচ্ছে ভাষা শহীদ। হ্যাঁ, ঠিক আছে। তো ভাষা শহীদ এখানে আবুল বরকত, সালাম, জব্বার, রফিক, শফিউর আর হচ্ছে ওহিউল্লাহ, এই কয়জনের নামই স্পেশালি পাওয়া যায়। আরো আছে হয়তো, আমাদের সেটা জানা নাই, আমরা এই কয়টাই পড়বো। ঠিক আছে। আচ্ছা, এই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে একটা বই আছে, আপনারা ওটা পড়তে পারেন। উনি ভাষা আন্দোলনের জন্য 7 বছর জেল কাটছে, এবং হচ্ছে মানে পার্লামেন্টের ভিতরে আহ, মানে তাকে মারার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, এরকমও আছে। এটা একটা বই আছে, আপনাদেরকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের লেখা একটা বই আছে, যে মানে বঙ্গবন্ধু ও বাংলা ভাষা, বইটার নাম। হ্যাঁ, আপনারা পড়তে পারেন, অনলাইনেও পাওয়া যায়। হুম। আচ্ছা, যাই হোক, আপনাদের যদি অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, আপনি ফেব্রুয়ারি মাসে যদি ভাইভা দিতে যান, এই প্রশ্ন কিন্তু করতে পারে যে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা আলোচনা করেন। বা 1 মিনিটে বলেন, একটু অল্প একটু বলেন শুনি, ভাষা আন্দোলন তো চলছে। এখন আপনি যদি কিছুই বলতে না পারেন, খুব একটা মনে হয় ভালো কিছু হবে না। তো যাই হোক, এখানে আবুল বরকত, আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিকুদ্দিন, শফিউর রহমান, ওহিউল্লাহ, এনাদের আপনারা আর কিছু না পড়লে এনাদের শহীদ হওয়ার তারিখটা আর এনাদের জন্মস্থানটা কোথায়, মুর্শিদাবাদ, কেউ ফেনী, ময়মনসিংহ, মানিকগঞ্জ। হ্যাঁ, ঠিক আছে। আর শহীদ হয়েছে কত তারিখ, এইটা ভালো করে পড়তেই হবে, এটা মাস্ট। ওকে। আচ্ছা, ভাষা আন্দোলন ভিত্তিক কিছু গান আছে, আমার এখানে একটু কারেকশন আছে, এটা আমি শিটে কারেকশন করছি। এই যে আলতাফ মাহমুদ, এটা আমার ভুল হয়ে গেছে, এটা হবে হচ্ছে আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, এই গানটা হচ্ছে আব্দুল লতিফের লেখা। আচ্ছা, আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা আন্দোলনের গান হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। হ্যাঁ, এই গানটা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরীর লেখা গান। এটা সুর দিয়েছে আব্দুল লতিফ। পরবর্তীতে শহীদ বুদ্ধিজীবী আলতাফ মাহমুদের সুরে গানটা গাওয়া হয়। হ্যাঁ, বর্তমানে আলতাফ মাহমুদের সুরেই গাওয়া হয়, গানটা সমবেত কণ্ঠে গাওয়া হয়। এটা খুব মনোযোগ দিয়ে পড়বেন, ওরা আমার মুখের ভাষা কার, এটা। আর একটা হচ্ছে দাম দিয়ে কিনেছি বাংলা, এটাও খুব, গানগুলো চাইলে শুনতে পারেন, তাহলে মনে থাকবে। হ্যাঁ, এই প্রথম 3টা গান অ্যাটলিস্ট ভালো করে মুখস্থ করবেন। ওকে। আচ্ছা, ভাষা আন্দোলনের 2টা বিষয় আছে, একটা হচ্ছে শহীদ স্মৃতি স্তম্ভ, আর একটা হচ্ছে শহীদ মিনার। শহীদ স্মৃতি স্তম্ভ যেটা, সেটা এখন আর নাই। এটা মানে 1952 সালে 23শে ফেব্রুয়ারিতে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এটা নির্মাণ করা হয়। এটা শহীদ শফিউর রহমানের পিতা উদ্বোধন করে। এটা নকশা করে হচ্ছে বদরুল আলম। হুম। হ্যাঁ, এটা ভালো করে বোঝার চেষ্টা করেন, শহীদ স্মৃতিস্তম্ভটা নকশা করে কে? বদরুল আলম। হ্যাঁ, এটা কিন্তু এখন আর নাই। আর এখন আছে কোনটা? শহীদ মিনার, যেটা কেন্দ্রীয় শহীদ মিনার। এটা ঢাকা মেডিকেল কলেজ, এটাও। এইটা হচ্ছে হচ্ছে নকশা করেন কে? হামিদুর রহমান, তার ফ্রেন্ড ছিল নভেরা আহমেদ। হ্যাঁ। আর শহীদ স্মৃতিস্তম্ভ, এটা কে নকশা করেছিলেন? বদরুল আলম। ভালো করে খেয়াল করেন, পরীক্ষায় প্রশ্ন এরকম ভাবে কনফিউশন করতে পারে। শহীদ স্মৃতিস্তম্ভ নকশা করে কে? বদরুল আলম। আর কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা করে কে? হামিদুর রহমান। ঠিক আছে। এখন শহীদ মিনারটাও আসতে পারে, স্মৃতিস্তম্ভটাও আসতে পারে, প্রশ্ন দেখার সময় একটু ভালো করে দাগাবেন, দেখে শুনে লিখবেন। হ্যাঁ, লেখার ক্ষেত্রে সতর্ক হবেন। ঠিক আছে, এই দুইটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এখান থেকে আমরা যে বিষয়গুলো পড়লাম আজকে, ভাষা আন্দোলন পর্যন্ত এগুলো থাক, আমরা আগামী দিন 54 সাল পর্যন্ত, 54 সাল থেকে যুক্তফ্রন্ট যে ইলেকশন হলো, সেখান থেকে আমরা মোটামুটি মানে 66 বা 68 সাল পর্যন্ত যতটুকু সম্ভব আগাবো। হ্যাঁ। আর আওয়ামী লীগ, এখানে দেখেন কিছু প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় যেগুলো খুব আসে। যেমন আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? আওয়ামী লীগ প্রতিষ্ঠিত, মানে আওয়ামী লীগ যদি আমি মুসলিম 1900, এটা এটা আপনি মানে 1955 সালে লিখতে পারেন, 1949, তাহলে প্রতিষ্ঠা লিখলে 1949 সালে লিখেন, 55 সালে নাম চেঞ্জ হয়। ঠিক আছে। তারপরে পাকিস্তান শব্দটি সর্বপ্রথম কে? চৌধুরী রহমত আলী। পাকিস্তানের গভর্নর জেনারেল কে? মোহাম্মদ আলী জিন্নাহ। পূর্ব বাংলার গভর্নর কে ছিল? ফ্রেডরিক ব্রান। আওয়ামী লীগের আদি নাম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে? ভাসানী।
সাধারণ সম্পাদক শামসুল হক, যুগ্ম সম্পাদক শেখ মুজিবুর রহমান। হ্যাঁ, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন শুরু হয় কোন পদ নিয়ে, এটা যুগ্ম সম্পাদক। এই যে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। রোজ গার্ডেন কোথায়? রোজ গার্ডেনে ন্যাশনাল আর্মি পার্টি হচ্ছে। আমরা এই 54 সাল থেকে যুক্তফ্রন্ট ইলেকশন থেকে আগামী দিন আলোচনা করব, ঠিক আছে? মানে জেনারেল নলেজ এই পর্যন্ত আলোচনা করব। তাহলে আমরা আজকে প্রথম দিন ক্লাস আমরা সাকসেসফুলি আমার মনে হয়